আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, কি অবস্থা? আজকে তোমাদের এখন সিকিউ সলভ করতে হবে, সিকিউ এমসিকিউ মিলে। সো চলো শুরু করা যাক। দেখি চ্যাপ্টারে তোমরা কি কি শিখছো। আজকে 18 নাম্বার ক্লাস, 18টা ক্লাস দিয়ে চ্যাপ্টার শেষ হচ্ছে। লম্বা লম্বা ক্লাস, প্রচুর প্যারা দিছি তোমাদেরকে। আলহামদুলিল্লাহ ভালো আছি। দেওয়ান ফারদিন বলতেছে নানা বুকে আসে। ফাজিল কোথাকার, তোর ফিডের উপরে তাল ফলামো। চলো, তোমাদেরকে বলেছিলাম যে এই যে অ্যামাগা কার্ভ, এটা থেকে প্রচুর প্রশ্ন আসে। বলছিলা যে কেমন প্রশ্ন, এই যে দেখো তার একটা স্যাম্পল নিয়ে চলে আসছি যে কেমন প্রশ্ন আসে আর কি। ওকে, সো তোমাকে বলেছে ওয়াই গ্যাসটি চুনাপাথরের বিয়োজনে উৎপন্ন হয়। তো চুনাপাথর কোনটা? চুনাপাথর হচ্ছে ভাই আমাদের, চুনাপাথর হচ্ছে আমাদের ক্যালসিয়াম কার্বনেট। এটার বিয়োজন, তাপীয় বিয়োজন। এটাকে যদি উত্তপ্ত করা হয় তাহলে কি হবে? ক্যালসিয়াম অক্সাইড যোগ হচ্ছে কার্বন ডাই অক্সাইড, তাই না? তো এটার বিয়োজনে যে যে জিনিস তৈরি হয় তার মধ্যে এইটা হচ্ছে গ্যাস, এটা হচ্ছে গ্যাস, উড়ে চলে যাবে। সো বেসিক্যালি কার্বন ডাইঅক্সাইডের কথা বলছে। ওয়াই গ্যাস কোনটা? এইটা। এই বিহেভিয়ারটা কাদের হয় আমরা জানি? ভারী গ্যাসগুলোর হয়। ভারী ভারী গ্যাস যারা আছে তারা হচ্ছে এরকম নিচে নেমে তারপরে উপরে ওঠে। আর এটা তো আদর্শ আচরণ। হালকা গ্যাসটা কি করে? সোজা উপরের দিকে ওঠে, মনে আছে? আচ্ছা, তাহলে 1 নম্বরে বলছে সিওডি কাকে বলে। সিওডি, একটা ছিল বিওডি, একটা ছিল সিওডি। শান্ত তোমাদেরকে খুব সুন্দর করে পড়াইছে, আমি ক্লাসও দেখছি, মাশাল্লাহ। তো সিওডি কি জিনিস? সিওডি হচ্ছে তোমার কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড জিনিসটা কি তোমরা বুঝছো তো না? যে কোনো একটা সারফেস ওয়াটারে, হ্যাঁ, সারফেস ওয়াটারে যেসব পদার্থ থাকে তাদের মধ্যে যেসব পদার্থকে জারিত করা যায় তাদেরকে আমরা জারিত করে দেখব যে কি পরিমাণ অক্সিজেন জারিত করতে প্রয়োজন হচ্ছে। সেটাকে আমরা বলবো হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, একটা সার্টেন টাইমের মধ্যে। সেটা তুমি 1 সপ্তাহের মধ্যে করতে পারো, 1 দিনের মধ্যে করতে পারো। নর্মালি একটু লম্বা সময় নিয়ে করা হয়, 3 দিন, 5 দিন, 7 দিন, এরকম আর কি। সো ওইটাকে আমরা বলবো কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। এটা নিয়ে তো ডিটেল সাউন্ড বলছে, আমি আর বলতেছি না আর কি। আচ্ছা, তারপরে বলতেছে বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাস হিসেবে আচরণ করে। তোমরা একটু আমাকে বলো যে কখন আদর্শ আচরণ করবে বাস্তব গ্যাসগুলো। টেম্পারেচার কেমন থাকা লাগবে, প্রেসার কেমন থাকা লাগবে, বলো 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 বলো। প্রেসার থাকতে হবে হচ্ছে কি অনেক হাই নাকি লো? আর টেম্পারেচার কেমন থাকতে হবে বলো? কনস্ট্যান্ট থাকতে হবে, উচ্চ টি। হ্যাঁ, টেম্পারেচারটা থাকতে হবে হচ্ছে বেশি, হায়ার টেম্পারেচার। আর প্রেসারটা থাকতে হবে হচ্ছে কেমন? লো। তার কারণটা কি ছিল? কারণটা হচ্ছে, তুমি ব্যাখ্যা করবা কিভাবে? তুমি বলবা যে একটা গ্যাসের পাত্রে, যদি এটা গ্যাসের পাত্র হয়, তো এই গ্যাসের পাত্রে ধরে নিলাম গ্যাসের অণুগুলো আছে। গ্যাসের অণুগুলো এরকম আছে। এখন এই যে গ্যাসের অণুগুলো, যদি গ্যাসের আয়তনটা এতটুকু হয় আমার, যদি ধরে নেই গ্যাসের আয়তনটা এতটুকু, তো এই পুরো আয়তনের তুলনায় এই যে অণুগুলোর নিজস্ব আয়তন এটা একেবারে নগণ্য না। কিন্তু যদি আমরা একটা কাজ করি, যদি আমরা পিস্টনটাকে টেনে তুলে নিয়ে যাই উপরে এইখানে, তখন কি হবে? এই অণুগুলোই ছড়ায় যাবে, এই অণুগুলোই ছড়ায় যাবে। ছড়ায় গেলে কি হবে? অণুগুলো দূরে দূরে চলে যাবে। এই যে এরকম চেহারা হবে। এখন আমি বলতে পারি পুরো আয়তনের তুলনায় গ্যাস অণুর সময় নিজস্ব আয়তন একেবারেই নগণ্য। এবং সেই সাথে যেহেতু তাপমাত্রা আমি বাড়িয়েছি, তার মানে কি বলা যায়? গ্যাসের অণুর গতিশক্তি বাড়ছে। গতিশক্তি বাড়ার মানে হচ্ছে ওদের যে আন্তঃআণবিক আকর্ষণ বল এটা কমে যাবে। অণুগুলা দৌড়াচ্ছে বেশি, নিজেদের কাছে থাকতেছে কম। সো গ্যাসের ক্ষেত্রে, আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা ধরে নিছিলাম যে গ্যাসের মধ্যে, অণুগুলোর মধ্যে কোনো রকম আকর্ষণ বিকর্ষণ কাজ করে না। আকর্ষণ বিকর্ষণের পরিমাণ কমায় ফেলা যাবে, একেবারে শূন্যের কাছাকাছি নেওয়া যাবে যদি আয়তনটা যথেষ্ট বড় হয়। সো আয়তন বড় হওয়ার মানেই হচ্ছে চাপটা কি করা? কমায় ফেলা। সো এই কথাগুলো বলে দিবা। তারপরে তুমি বলবা যে তখন গ্যাসটা হচ্ছে পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি, এই সূত্র থেকে পিভি ইকুয়াল টু এনআরটি সূত্র অনুসরণ করা শুরু করে। যেহেতু খ নম্বরের প্রশ্ন, তোমাকে একটু সমীকরণ দেখাই দিতে হবে, ঠিক আছে? এই আর কি। আচ্ছা, তারপরে আসো, পরের প্রশ্নটা কি বলছে? 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উদ্দীপকের ওয়াই গ্যাসটির আরএমএস বেগ নির্ণয় করো। তো আমরা কি দেখছিলাম একটু আগে? ওয়াই গ্যাসটি ছিল হচ্ছে কার্বন ডাই অক্সাইড, এটার আরএমএস বেগ বের করতে হবে। তাহলে আমরা কি করব? সি আরএমএস, ছোট হাতের অক্ষর লিখলেও সমস্যা নেই, ইকুয়াল টু রুট ওভার, সূত্রটা কি ছিল? 3RT ডিভাইডেড বাই হচ্ছে এম। তাহলে আমরা একটু বসাই। রুট ওভার 3 তো 3, আর এর মান কত লেখার কথা এখানে মনে আছে? এসআই পদ্ধতি নাকি লিটার অ্যাটমসফিয়ার বলো তো? আর এর মান কত কথার কথা, কত বসানোর কথা? এসআই। হ্যাঁ, কারণটা কি? বেগ বের করতেছি আমরা। বেগ হচ্ছে আমরা বের করতে চাই মিটার
পার সেকেন্ড এককে, সেটা হচ্ছে এসআই পদ্ধতি। তো আমরা এখানে অবশ্যই লিখবো হচ্ছে 8.314 ইন্টু হচ্ছে টেম্পারেচার, তাই না? তো টেম্পারেচারটা কত? টেম্পারেচার বলছে 27°C তাপমাত্রা, মানে 300 কেলভিন, ডিভাইডেড বাই হচ্ছে এম। এম এর মান কত বসাবো? 44 বসাবো না? ঠিক আছে তো না? এম এর মান 44 আণবিক ভর নাকি? এম তো আণবিক ভর, কত তাহলে? 44 বসাবো না কত বসাবো? কেজি, কেজি পার মোলে, সবাস। তার মানে হচ্ছে এখানে বসাতে হবে তোমার 44 ইন্টু 10⁻³ কত? -3। এই যে আমার ইয়েলো কালার দিয়ে লেখা দুইটা জিনিস, এই দুইটা জায়গাতেই কিন্তু আমরা সবচেয়ে বেশি ভুল করি। সো এই জায়গাটা কোনোভাবেই ভুল করা যাবে না, খুব সাবধান। সো গ নাম্বার প্রশ্ন আমাদের শেষ। এইটা করলে যা আসবে সেই জিনিসটা আসবে কোন এককে আনসার? এটা আসবে হচ্ছে তোমাদের সামথিং কোন এককে? মিটার পার সেকেন্ড এককে। দ্যাট ইজ ইওর আনসার, দ্যাট ইজ ইওর আনসার। এই জিনিসটা আমরা প্রায় ভুল করি, এই দুইটা জায়গাতে এই দুইটাকে ইয়েলো কালার দিয়ে লেখা হইলো। পরের প্রশ্ন কি বলছে? উদ্দীপকের এক্স এবং ওয়াই গ্যাস দ্বয়ের মধ্যে একটি গ্যাস আদর্শ আচরণ না করার কারণ সমীকরণ সহ বিশ্লেষণ করো। একটা গ্যাস আদর্শ আচরণ না করার, তো কোন গ্যাসটা আদর্শ আচরণ করতেছে না? সেই গ্যাসটা হচ্ছে তোমার এই যে, এই গ্যাসটা আদর্শ আচরণ করতেছে না। তো এই গ্যাসের ক্ষেত্রে আমরা কি বলবো? সমীকরণ সহ বিশ্লেষণ করতে বলছে। তো সমীকরণটা হচ্ছে তোমার কোনটা? পি প্লাস এন স্কোয়ার এ ডিভাইডেড বাই হচ্ছে ভি স্কোয়ার ইন্টু হচ্ছে ভি মাইনাস এন বি। তোমাদের কি মনে আছে এই সমীকরণটার নাম কি? আমাকে একটু বলো তো এই সমীকরণটাকে কি সমীকরণ বলে? ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন, রাইট, সাবাস। আচ্ছা, এখন এই সমীকরণের ক্ষেত্রে আমরা কি বলবো? যে যদি আদর্শ গ্যাস হতো তাহলে এই জিনিসটার মান কত হইতো বলো তো? এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ারটা হতো 0। তাহলে এটাকে বলতাম হচ্ছে আদর্শ গ্যাসের জন্য আমরা, আদর্শ গ্যাসের জন্য এন স্কোয়ার বাই ভি স্কোয়ারের মানটা হচ্ছে 0 হবে, অর্থাৎ কোনো আন্তঃআণবিক আকর্ষণ বল থাকবে না। সেই সাথে আবার গ্যাসের অণুগুলোর আয়তন, নিজস্ব আয়তন যেহেতু একেবারেই নগণ্য, তার মানে তার ক্ষেত্রে এই বি এর মানটাও কত আসবে? 0 আসবে আদর্শ গ্যাসের জন্য। তখন আমাদের সমীকরণটা কি দাঁড়াবে? তখন আমাদের সমীকরণটা দাঁড়াবে তাহলে অতএব পিভি ইকুয়াল টু এনআরটি। এটা কাদের জন্য? আদর্শ গ্যাসের জন্য। পাশে একটু লিখে রাখি, এটা হচ্ছে আদর্শ গ্যাসের জন্য। এই যে আদর্শ গ্যাসের জন্য পিভি ইকুয়াল টু এনআরটি হয়ে যাবে, কারণ গ্যাসের অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল কাজ করবে না। তো এই আইএমএফ এর ভ্যালুটা হবে 0। আর এই ছোট হাতের বি যেটা গ্যাস অনুসময়ের নিজস্ব প্রকৃত আয়তন, সেটাও হয়ে যাবে অলমোস্ট 0-র কাছাকাছি, যার ফলে আমাদের ইকুয়েশনটা হবে পিভি ইকুয়াল টু এনআরটি। বুঝতে পারছো? ইশরাত জাহান, ওকে, খুব হাসি পাচ্ছে তাই না? একটা পরীক্ষার হলে বসে স্যার তোর দিকে তাকায় হাসবে, বুঝলি, এখন যদি হাসি পায়। আচ্ছা, তারপরে আসো সৃজনশীল প্রশ্ন 2-তে যাচ্ছি আমরা। তোমাকে বলেছে বাস্তব গ্যাস কাকে বলে? হোয়াট ইজ রিয়েল গ্যাস? রিয়েল গ্যাস কারা? যারা যে কোনো তাপমাত্রা ও চাপে আদর্শ গ্যাস সমীকরণ মেনে চলে না। আচ্ছা, আমি এখানে লিখি, যারা আদর্শ গ্যাস সমীকরণ মেনে চলে না, পিভি ইকুয়াল টু এনআরটি, এই সমীকরণটা মেনে চলে না, মেনে চলে না, মেনে চলে না, তারাই হচ্ছে বাস্তব গ্যাস, বাস্তব গ্যাস। বুঝতে পারছো? সহজ জিনিস, 1 নম্বরের প্রশ্ন, তো বেশি কিছু লাগবে না আর কি। তারপরে বলছে সিজিএস পদ্ধতিতে আর এর মান বের করো। খুব সুন্দর প্রশ্ন, সিজিএস পদ্ধতিতে আর এর মান। আমরা আর এর সমীকরণটা কি শিখেছিলাম? আমরা জানতাম যেহেতু পিভি ইকুয়াল টু এনআরটি, তাহলে অতএব এখান থেকে লেখা যায় কি আর ইকুয়াল টু হচ্ছে হবে তোমার পিভি ডিভাইডেড বাই এনটি, তাই না? পিভি ডিভাইডেড বাই এনটি। তাহলে আমরা এবার মান বসাই। মান বসানোর ক্ষেত্রে একটা কথা সবসময় আমাদের মনে রাখতে হবে, যে আমরা কি জানতাম? এসটিপিতে অর্থাৎ স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসারে যে কোনো গ্যাসের, যে কোনো গ্যাসের, যে কোনো গ্যাসের মোলার আয়তন, মোলার আয়তন কত? 22.4 লিটার। এখানে একটা কথা খুব জরুরি বলছিলাম, যেটা ভুলে যাওয়া যাবে না। বলো তো কোন কথাটা? একটা বিশেষ শব্দ আমরা ভুলে যাই, বলো কোন শব্দটা? এখানে কোন শব্দটা লিখতে আমরা ভুলে যাই, মনে পড়ে? মোলার। আর এই যে মোলার, এই কথাটা ভুলে যাই। মোলার মানে কি? 1 মোল এর, তাই না? তাহলে আমরা একটু লিখে ফেলি, চলো। আমরা এখানে লিখবো হচ্ছে অতএব টেম্পারেচার যদি 273 কেলভিন হয়, 273 কেলভিন,
প্রেসার যদি হয় 1 অ্যাটমসফিয়ার, তাই না? প্রেসার যদি হয় 1 অ্যাটমসফিয়ার এবং এন এর মান যদি হয় 1 মোল, তাহলে ভি ইকুয়াল টু কত হবে? 22.4 লিটার হবে। এখন কথা হচ্ছে এইখানে কোন কোন মান পরিবর্তন করা লাগবে তোমরা একটু আমাকে বলো, কোন কোন মান পরিবর্তন করা লাগবে? এই মানগুলো তো ধরে আমি এই সমীকরণে বসাইতে পারবো না, এটাকে নাম দিলাম 1 নম্বর সমীকরণ। এই 1 নম্বর সমীকরণে কোন কোন মান পরিবর্তন করে বসাইতে হবে বলেন? ভলিউমটা ডেফিনেটলি পরিবর্তন করতে হবে, আর কোনটা? তোমাদের জন্য আমি একটা জিনিস দেখাইতে চাই, এটা তো আমার খুঁজে বের করতে হবে, খুঁজে বের করতে কি পারবো? গুগল সার্চ দেওয়া একটা ঝামেলার জিনিস। বলো, প্রেসার আর ভলিউম, হ্যাঁ ভলিউমটা কিভাবে চেঞ্জ করবো বলো তো? 22.4 লিটারকে কোন এককে নিয়ে যাব, কোন এককে নিয়ে যেতে হবে আমাদের বলো? ইন্টারনেট স্পিডের যে অবস্থা রে বাবা, কিভাবে দেখাই তোমাদের? সিসিতে নিতে হবে, কলজার টুকরা গুলা দড়ি ফেলছে। আচ্ছা এবার বলো প্রেসারকে কোন এককে নিতে হবে? প্রেসারকে কোন এককে নিতে হবে? হুম, কই পাবো? ডাইনে না, ডাইন তো বলের একক, ডাইন পার সেন্টিমিটার স্কোয়ারে নিতে হবে, ডাইন পার সেন্টিমিটার স্কোয়ারে নিতে হবে। তাহলে কিভাবে আসবে আমাদের? পাই না ভিডিও। ডাইন পার সেন্টিমিটার স্কোয়ারে ব্যারি, ব্যারি যেটাকে বলে BAYRE, হ্যাঁ তাই কি তাইয়েবা বিনতে সামথিং। বাহ সুন্দর, তুমি কেমনে জানো এটার নাম ব্যারি? তাহলে এখন দেখো কিভাবে করে। এটাকে আমরা নিয়ে যাচ্ছি হলো সিসি এককে, সেন্টিমিটার কিউব এককে। এখন তোমাদের তো মনে আছে নিশ্চয়ই 1 লিটার মানে হচ্ছে 1000 সিসি, তাই না? 1 লিটার মানে হচ্ছে 1000 সিসি, তাহলে 22.4 লিটার মানে কত হবে? 22.4 ইন্টু 1000, তার মানে ইন্টু 10⁻³ চলে আসলো কোন এককে? সিসি এককে। ওকে, এরপরে বলো প্রেসার যে 1 অ্যাটমসফিয়ার, এইটা থেকে আমরা যদি ডাইন পার সেন্টিমিটার স্কোয়ারে যাই তাহলে এককটা মানে মানটা আসবে কত? 1013250, আরো একটা জিরো এক্সট্রা। এরপরে আসে হচ্ছে ব্যারি। আচ্ছা ব্যারি না লিখে আমি লিখতেছি ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। তো এটা তোমরা নতুন করে শিখলা, 1 অ্যাটমসফিয়ার মানে হচ্ছে 1013250 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, এবং তোমাদেরকে একক রূপান্তরের ক্লাস নেওয়া হয়েছে, ওই ক্লাসটা অবশ্যই দেখবা যদি এই ব্যাপারটা না বোঝো আর কি। তাহলে চলো এবার আমরা 1 নম্বর সমীকরণ থেকে কি পাই ওটা একটু বসায় ফেলি। Therefore equation 1 gives us R equals PV by NT, প্রেসার মান লিখবো তাহলে 1013250 ইন্টু ভলিউমের মান লিখবো কত? 22.4 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই এন এর মান হচ্ছে 1 ইন্টু টেম্পারেচার হচ্ছে 273, পিভি বাই এনটি, পিভি বাই হচ্ছে এনটি 273। তো এটা করলে কিছু একটা আসবে, এটা একটু তোমরা নিজেরা করে নিবা। এটা করলে কত আসার কথা বলো তো আমাকে একটু? 8.314 ইন্টু 10⁻³ কত বলেন তো? 7। একক কি হওয়ার কথা? আর্গ পার মোল পার কেলভিন। এই জিনিসটাই হচ্ছে তোমার যে আনসারটা চাইছে সেটা, সিজিএস পদ্ধতিতে আর এর মান বের করা। ঠিক আছে? হ্যাঁ। ও তাইয়েবা বিনতে ফুয়াদ বলতেছে স্যার আপনি একক রূপান্তরের ক্লাসে বলেছিলেন। ও আমারই মনে নাই, এনিওয়ে থ্যাংক ইউ সাবাস মনে রাখার জন্য। এবার আসো গ নম্বর প্রশ্ন কি বলছে? এ এবং বি গ্যাস দ্বয়কে 1 লিটার পাত্রে রাখা হলে মিশ্রিত গ্যাসের মোট চাপ কত? এইখানে একটা গ্যাস আছে তার নাম এ গ্যাস, এখানে একটা গ্যাস আছে তার নাম বি গ্যাস। তো এটা চাপ হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, 300 মিলিলিটার আছে। এটা হচ্ছে 1.5 অ্যাটমসফিয়ার, 500 মিলিলিটার গ্যাস আছে। এই দুইটা গ্যাসকে ট্রান্সফার করে নিয়ে যাওয়া হয়েছে কোথায় বলো তো? এই দুইটা গ্যাসকে ট্রান্সফার করে নিয়ে গেছি আরেকটা পাত্রে, যে পাত্রের আয়তন হচ্ছে 1 লিটার। এটা হচ্ছে 1 লিটারের পাত্র। তাহলে আমরা এখান থেকে নিয়ে গেলাম, এখান থেকেও নিয়ে গেলাম, নিয়ে যে এর ভিতরে প্রবেশ করালাম। তাহলে এখন এই পাত্রে দুইটা গ্যাস সম্মিলিত অবস্থায় প্রেসার কত হবে? তো এর জন্য আমরা কোন সূত্র অ্যাপ্লাই করব? সহজ জিনিস,
P1 V1 প্লাস হচ্ছে P2 V2 ইকুয়াল টু কি হবে বলেন তো, PV। প্রথম যে পাত্রটা ছিল তার চাপ হচ্ছে 1 অ্যাটমসফিয়ার ইন্টু তার ভলিউম কত ছিল 300 মিলিলিটার, যোগ P2 এর মানটা হচ্ছে 1.5 অ্যাটমসফিয়ার, V2 এর মানটা হচ্ছে 500 মিলিলিটার, ইকুয়াল টু ফাইনাল প্রেসারটা আমরা বের করতে চাই আর ফাইনাল ভলিউমটা কত 1 লিটার। এখন এখানে কি 1 লিটার লেখা যাবে? আচ্ছা, আসিফ হোসেন বলতেছো V = V1 + V2। না রে শোনা, ওটা তো হবে না। ওটা কখন হতো? V1 + V2 কখন হতো বাবা? যখন আমরা এই গ্যাস দুইটাকে কানেক্ট করে দিতাম একটা টিউব দিয়ে, তাই না? আমরা তো এটা করি নাই। তো এখানে আমরা 1 লিটারও লিখতে পারবো না। 1 লিটার মানে কত মিলিলিটার মনে আছে? 1000 মিলিলিটার। তার কারণটা হচ্ছে কি, এটা ছিল মিলিলিটার এককে, এটাও ছিল মিলিলিটার এককে। বুঝিয়াছো? হোমোজেনাস ইকুয়েশন। তো আমাদের এখানে লেখা লাগবে হচ্ছে 1000। তো এখান থেকে যে তোমার পি এর মানটা বের হবে, দ্যাট ইজ ইওর আনসার। এবং আমাকে একটু বলো এটা কোন এককে বের হবে? এখান থেকে ক্যালকুলেশন করলে সরাসরি যে মানটা বের হবে এটা কোন এককে বের হবে? অ্যাটমসফিয়ার এককে বের হবে। এটা যেহেতু হোমোজেনাস ইকুয়েশন, এই দুইটা প্রেসার বসানো ছিল অ্যাটমসফিয়ারে, সো এই প্রেসারটাও বের হবে হচ্ছে অ্যাটমসফিয়ার এককে। ঠিক আছে, বাচ্চা বাচ্চা জিনিস। পড়াশোনা ভালো হইলে তোমার এরকম হয়, সিকিউ সলভে বসলে দেখা যায় সবই পারি। আমরা তোমাদেরকে বেশ কতগুলো সিকিউ সলভ করাই দিব, এমসিকিউ সলভ করাই দিব। এরপরে তুমি বই ধরো, নোট গাইড চোথাপাতি যা পাও, যেখানে যা পাও, বোর্ডের কোশ্চেন ব্যাংক, ইনশাল্লাহ পারবা আর কি। ওকে, এবার আসো। তোমাকে বলেছে 0.39 গ্রাম এ এবং 0.85 গ্রাম বি গ্যাস দ্বয়ের মধ্যে কোনটির ব্যাপন হার সবচেয়ে বেশি? রেট অফ ডিফিউশন, ব্যাপন হার, কোনটির ব্যাপন হার সবচেয়ে বেশি? এখন আমরা একটা জিনিস কি শিখছিলাম? ব্যাপন হার আর এর সাথে সম্পর্ক কার বলো তো? মোলার ভরের বা আণবিক ভরের। যার আণবিক ভর যত বেশি, অর্থাৎ যে ভারী গ্যাস, সে দৌড়াবে তত কম, আস্তে আস্তে দৌড়াবে, ব্যাপন হবে তত কম। বুঝিয়াছো? ওকে, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? আমার কাছে বলা আছে এই যে এ গ্যাসটা পাত্রের মধ্যে আছে কতটুকু? এটা আছে হচ্ছে 0.39 গ্রাম, সো 0.39 গ্রাম। আর বি গ্যাসটা আছে হচ্ছে 0.85 গ্রাম। সো যে কাজটা করতে হবে ভাই, আমাদের এ গ্যাস আর বি গ্যাস যাকে বলেছে এদের মোলার ভর বাইর করতে হবে, এম। সো এম বাইর করার জন্য কি করব? এম বাইর করার জন্য আমাদের যেটা করতে হবে, প্রেসার জানা আছে, ভলিউম জানা আছে, ম্যাস জানা আছে, তাই না? তো ও নাইস, আমি তো এটা খেয়ালই করি নাই ছোট্ট বন্ধু, টেম্পারেচারও জানা আছে। টেম্পারেচার মাঝখানে লেখা মানে দুই পাত্রেরই একই টেম্পারেচার। সো পিভি সবই জানা আছে, টেম্পারেচার ম্যাস। তাহলে আমরা এখন অ্যাপ্লাই করে দেই এ গ্যাস এর জন্য। এ গ্যাসের জন্য আমরা কি করব? পিভি ইকুয়াল টু W/M/RT। সেখান থেকে আমরা পেয়ে যাব এম এর ভ্যালু। তো তাহলে এখানে নাম দিলাম এম এ। তাহলে এম এ কি থাকে আমাদের? এম এ থাকে হচ্ছে W/RT/ হচ্ছে তোমার পিভি। মান বসাও। ডাব্লিউ এর ভ্যালুটা কত? ডাব্লিউ এর ভ্যালুটা হচ্ছে 0.39 গ্রাম ইন্টু আর এর ভ্যালুটা কত? এটা হচ্ছে তোমার ডিপেন্ড করবে বাকি জিনিসগুলোর উপরে। ওটা যেহেতু অ্যাটমসফিয়ার আছে, এটা মিলিলিটারে, তাহলে আমার কত লেখা উচিত বলো তো? আর এর ভ্যালুটা লিটার অ্যাটমসফিয়ার নাকি এসআই তে? লিটার অ্যাটমসফিয়ার নাকি এসআই? আসিফ বললো এসআই, মাহবুব এসআই। আচ্ছা, সবাই এসআই বলতেছে, মাঝখানে মাঝখানে কয়েকজন লিটার অ্যাটমসফিয়ার। অ্যাকচুয়ালি লিটার অ্যাটমসফিয়ারে লেখা উচিত। তাহলে প্রেসারটা নিয়েও তোমার কাজ করতে হবে না, আর মিলিলিটারকে লিটারে কনভার্ট করা সবচেয়ে ইজি। মিলিলিটারকে জাস্ট 1000 দিয়ে ভাগ করলে আমাদের লিটারে চলে যাবে। তাহলে আর এর মান চলো আমরা লিখি হলো 0.0821 ইন্টু টেম্পারেচার। টেম্পারেচারটা কত লিখবো? টেম্পারেচার লিখবো হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, মানে কত? 303 কেলভিন। আচ্ছা, প্রেসারের মানটা কত? এবার কথা হচ্ছে প্রেসারের মানটা কত? প্রেসার বলে দিছিল 1 অ্যাটমসফিয়ার ইন্টু ভলিউম হচ্ছে 300 মিলিলিটার, তার মানে হচ্ছে 0.3 লিটার। এটা একটু ক্যালকুলেটর দিয়ে টিপ দিয়ে দেখো কত আসে। আমিও তোমাদের সাথে করি। 0.39 ইন্টু 0.0821 ইন্টু 303 / 0.3। তাহলে এটা করলে আসে হচ্ছে 32.339। এটার একক কি হবে? এটার একক হবে হচ্ছে গ্রাম পার মোল। আচ্ছা, এরপরে আমরা যে কাজটা করব সেটা হলো, বি গ্যাসকে নিয়ে কাজ। সেম কাজই আমরা করব বি গ্যাসের জন্য। তাহলে এ গ্যাসের জন্য করেছিলাম, সরি, এ গ্যাসের জন্য করছিলাম, এবার হচ্ছে আমরা বি গ্যাসের জন্য করব। নিয়ে চলে আসি, সময় কম লাগবে। তাহলে এবার মুছে টুছে আমরা কাজ করি। এ গ্যাসের জন্য না লিখে এবার লিখবো বি গ্যাস। তো এখানে হচ্ছে এম এ হবে না, এম এ হবে না। তাহলে এবার বি গ্যাসের জন্য পিভি ইকুয়াল টু এম বি, নিচে আসবে, এখানে আসবে এম বি। মানগুলো বসাই। মান বসানোর আগে পুরো জিনিসটা একটু কালার শিফট করে নেই, দেখতে ভালো লাগবে। পিঙ্ক, নাইস।
ওকে, এখন দেখো তাহলে আমরা এখানে কি বলতে পারি, mb ইকুয়াল টু তোমার ভর, ভর কত 0.85 গ্রাম, 0.85 ইন্টু হচ্ছে 0.0821, টেম্পারেচার কত 303 কেলভিন, ডিভাইডেড বাই প্রেসার মান হচ্ছে 1.5 অ্যাটমসফিয়ার ইন্টু ভলিউম হচ্ছে 0.5 লিটার। তাহলে আমরা একটু বসাই, 0.39 এর জায়গায় হবে, দেখো আমি কিন্তু এখন নতুন করে ক্যালকুলেট করব না, ক্যালকুলেটর আমার ওই মানটা যেহেতু বসানো আছে আমি জাস্ট এডিট করব। যেমন দেখো 0.39 কে ডিলিট করে দিয়ে 0.85 লিখবো, 0.85 0.0821 আছে বাই ইন্টু 303 আছে, ভাগ হচ্ছে 0.3 লিটারের জায়গায় আমি লিখবো হচ্ছে 0.5 লিটার, আবারও ভাগ হচ্ছে 1.5, কারণ আগের বার তো 1 অ্যাটমসফিয়ার ছিল, ভাগ করি নাই। সো এখন আসছে হচ্ছে 28.193, এত কি হবে গ্রাম পার মোল। তাহলে এখন যেহেতু তোমার দুইটার পাওয়া গেছে মান, এখন আমরা কম্পেয়ার করতে পারবো। একটার মোলার ভর আসছে হচ্ছে তোমার 28.193 গ্রাম পার মোল, আর এটা হচ্ছে 32.339 গ্রাম পার মোল। তার মানেটা হচ্ছে কি, কার মোলার ভর কম, ডেফিনেটলি ওটার মোলার ভর কম, তাহলে মোলার ভর যার কম তার ব্যাপন হার বেশি হবে। তাহলে আমরা কি লিখবো, অতএব বি গ্যাসের ব্যাপন হার বেশি হবে। শেষ, ছোট্ট দুইটা অঙ্ক। আমাদের সময় এত বড় বড় অঙ্ক আসতো না আর কি, তোমাদের এখন আসে সৃজনশীল প্রশ্ন, যেহেতু মানে পেঁচায় গুচায় অনেক কথা বলা যায় আর কি। হ্যাঁ, সো আমাদের চেয়ে তোমরা অনেক বেশি শক্তপোক্ত বলা যায়, বাট একটা সমস্যা হয়ে গেছে যেটা, যে এখনকার এই যে তোমাদের শক্তি বেশি, কিন্তু তোমাদের একটু ধৈর্য ধারণ করতে হবে। এই জামানার পোলাপাইনের একটু ধৈর্য শক্তি কম, কিছু একটা হইছে আর কয় আর তো হতাশ হয়ে গেছি রে, আর তো কিছু হইতো না, আর কি কিছু হইবো, আর তো বিয়ে হইলেও বাচ্চা হইবো না, কেমন একটা ব্যাপার বলতো। মানে একটু ধৈর্য ধারণ করা শিখলে আমরা ফ্রাস্ট্রেশন শব্দটাকে যদি জীবন থেকে তাড়াই দিতে পারি, যা কিছু হবে সবকিছুর জন্য বলবো জাস্ট আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আরো ভালো হবে পরবর্তীতে, তাইলে দেখবা যে তুমি আরো অনেক ভালো করতে পারবা, বুঝছো, এই আর কি। কিছু একটা হইলে বলে আর তো কিছু হইতো না। পরবর্তী সৃজনশীল প্রশ্নে আমরা চলে এসেছি, খেয়াল করে দেখো কি আছে, ব্যাপনের সংজ্ঞা দাও। রে ভাই, ব্যাপনের সংজ্ঞা কে দেবে তোকে এখন এই বুড়ো বয়সে? ব্যাপন হইতেছে কি, কঠিন তরল বা গ্যাসীয় মাধ্যমে উচ্চ ঘনত্বের অঞ্চল থেকে নিম্ন ঘনত্বের অঞ্চলে কোনো পদার্থের সমভাবে স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ার ঘটনা। তার মানে এইখানে তোমার খুব আর্জেন্ট পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হচ্ছে কি, উচ্চ ঘনত্বের অঞ্চল থেকে নিম্ন ঘনত্বের অঞ্চলে ডট ডট ডট, আর লিখলাম না, বুঝে নিও, ঠিক আছে। আচ্ছা, এবার আসো বাইসালফেট আয়ন, এটাকে কি বলে, বাইসালফেট আয়ন। এটা উভধর্মী, এটা ব্যাখ্যা করতে বলছে। তোমাদেরকে একটা জিনিস বলে দেই, সেটা হচ্ছে এই যে তোমাদের এই অধ্যায়ে বইয়ের মধ্যে কিছু জগা খিচুড়ি আছে, বুঝছো, কি জগা খিচুড়ি শোনো, আরহেনিয়াস মতবাদ, ব্রনস্টেড লাউরি, তারপরে হচ্ছে তোমার কি লুইস মতবাদ। এই রকম যে জিনিসগুলো, এগুলো আমরা এখানে শিখবো না, এগুলো আমরা কোথায় শিখবো জানো, এগুলো আমরা শিখবো হচ্ছে রাসায়নিক পরিবর্তন অধ্যায়। এটা শিখবো আমরা রাসায়নিক পরিবর্তন অধ্যায়ে, এখন শিখবো না, এখন শিখলে ভালো হবে না, কাজে লাগবে না আর কি, ঠিক আছে। তো এই জিনিসগুলো যদিও তোমাদের এই অধ্যায়ে বইয়ের মধ্যে আছে, খুবই ছোট কতগুলা জিনিস, তেমন বেশি বড় না, আমরা চাইলে এখানে পড়াইতে পারতাম, তোমাদের ভালোর জন্য পড়াইনি, কটা দিন ধৈর্য ধরো, ইনশাল্লাহ আরো বেশি ভালো হবে, ঠিক আছে। আর উই অলরেডি নো যে তোমাদের বইটা কত বেশি জগা খিচুড়ি, সো বইয়ের মধ্যে যে চ্যাপ্টারে যেটা ঢুকাইছে ওইখানেই যে ওইটা পড়তে হবে ব্যাপারটা এরকম না আসলে, ঠিক আছে। আচ্ছা, সো এখানে দেখো বলছে HSO4 মাইনাস আয়ন উভধর্মী। উভধর্মী মানে কি বলতো, উভধর্মী কথাটার মানে হইতেছে সে অম্লধর্মী নাকি ক্ষারধর্মী। কথা হচ্ছে সে অম্লধর্মী এবং ক্ষারধর্মী দুইটাই একসাথে হবে। তার মানে সে অম্লের সাথে ক্ষারের মতো আচরণ করবে,
ক্ষারের সাথে অম্লের মতো আচরণ করবে, বুঝছো? এখন তোমরা ছোটবেলা থেকে তো জানো, আমাকে বলো তো অ্যাসিড কাকে বলে? অ্যাসিডরা কি করে? জলীয় দ্রবণে কি দান করে জানো? অ্যাসিড জলীয় দ্রবণে কি দান করে? প্রোটন দান করে, H+। অ্যাসিড হলে প্রোটন দান করবে, আর ক্ষার হইলে প্রোটন গ্রহণ করবে। বুঝতে পারছো? আবারও বলছি, অ্যাসিড হচ্ছে প্রোটন দান করে, আমি একটু লিখে দিই তাহলে। অ্যাসিড H+ দান করে, আর বেজ মানে ক্ষার H+ কি করে বলতো? গ্রহণ করে। হয়ে গেল। এইটাই হচ্ছে তোমার অ্যাসিড ক্ষারের ডেফিনেশন। এটাই হচ্ছে তোমার অ্যাসিড ক্ষারের ডেফিনেশন। ঠিক আছে? তাহলে এখন দেখো আমরা একটু বিক্রিয়া লিখি, দেখা যাক কি হয়। HSO4- এই বস্তুটা প্রোটন কি ছাড়তে পারবে? চলো তো চেক করে দেখি। এখান থেকে একটা প্রোটন বের করে দাও, H+। বাকি থাকে কি দেখো তো, SO4 থাকে না? SO4। এখন বলো এর মাথার উপরে কত চার্জ হবে? এটা মাইনাস ছিল, এখন সে কত কত চার্জ হবে বলো তো? 2 2 রাইট। কেন? অলরেডি একটা মাইনাস তুমি ছিলে, তোমার কাছ থেকে আরো একটা প্লাস বের হয়ে গেল, তাহলে তুমি দুইটা মাইনাসে পরিণত হবা, স্বাভাবিক ব্যাপার। সো এই জিনিসটা যেহেতু সম্ভব, এটা যেহেতু অবাস্তব কোনো জিনিস না, এরকম জিনিস আমরা চোখে দেখছি, আমরা এক্সপিরিয়েন্স করছি, আমরা বইতে পাইছি, আমরা জানি এরকম জিনিস হয়। সো এই রিয়াকশনটা পসিবল। যদি রিয়াকশনটা পসিবল হয়, তাহলে এখন একটু আমাকে বলো, HSO4- কে আমরা কি খেতাব দিব? সে কি একজন বলেন তো? এই বিক্রিয়াটা দেখে আমরা কি বলবো যে HSO4- একটা কি ধরনের পদার্থ বলো? HSO4- একটা কি ধরনের পদার্থ? অ্যাসিড। সাবাস, দ্যাটস অ্যান অ্যাসিড, দ্যাটস অ্যান অ্যাসিড। ওকে, এবার আসো আমরা আরো একটা বিক্রিয়া দেখি, সেটা হচ্ছে HSO4-। এটার সাথে আমরা একটু প্রোটন যোগ করাই, প্রোটন অ্যাড করাই, দেখি সে প্রোটন নিতে পারে কিনা। প্রোটন নিতে গেলে তার যেটা হবে, H+ যদি HSO4- এর সাথে অ্যাডেড হয়, তোমরা একটু আমাকে বলো তো কি তৈরি হবে? H+ যদি HSO4- এর সাথে অ্যাডেড হয়, তাহলে কি হবে বলো? বিক্রিয়ার প্রোডাক্টটা কি হবে? প্রোডাক্টটা কি হবে? প্রোডাক্ট হবে, সাদিয়া বলতে পারছে, সাদিয়া তাহমিদ, এটা হবে হচ্ছে H2SO4। সাবাস, H2SO4। এটা প্লাস ছিল, এটা মাইনাস ছিল, সো প্লাস আর মাইনাস অ্যাড হয়ে চার্জ নিউট্রাল, ওই পাশে আর কোনো চার্জ থাকবে না, এবং এখানে হাইড্রোজেন একটা ছিল, এটা ঢোকার পরে H2SO4 হয়ে যাবে। এখন যেহেতু সে প্রোটন গ্রহণ করছে, তাহলে তার এই ক্যারেক্টারটা দেখে, এই বিক্রিয়াটা দেখে আমরা কি বলবো? সেই বস্তুটা হচ্ছে একটা বেজ। তাহলে যে পদার্থ একই সাথে অ্যাসিড হিসাবে কাজ করতে পারে এবং ক্ষার হিসাবে কাজ করতে পারে, ওই পদার্থকে আমরা কি বলে থাকি? ওই পদার্থকে আমরা বলবো হচ্ছে সে একটা উভধর্মী পদার্থ। বুঝিয়াছো? এই দুইটা বিক্রিয়া লিখে দেওয়ার পরে তারপরে বলবা যে যেহেতু উপরোক্ত বিক্রিয়া দুটি থেকে দেখতে পাই যে HSO4- অ্যাসিড হিসাবে প্রোটন দান করতে পারে এবং ক্ষার হিসাবে প্রোটন গ্রহণ করতে পারে, সুতরাং সেটি একটি উভধর্মী পদার্থ। দেওয়ান ফারদিন বলতেছে এত ইজি কেন? না, কথা শুনলে ইজি, কথা না শুনলে বিজি থাকবি, সারা জীবন বিজি থাকবি। কেমনে? খালি দৌড়ের উপরে থাকবি, এই স্যারের কাছ থেকে ওই স্যারের কাছে, এই পড়া থেকে ওই পড়া, তুই জীবনে শান্ত হইতে পারবি না, বুঝলি? আচ্ছা চলো বন্ধু, নাম্বার প্রশ্নে কি বলছে? উদ্দীপকে স্টপ কর্ক খুলে দিলে গ্যাস মিশ্রণের মোট চাপ বের করো। ওই যে একটু আগে তোমাদের এক ছোট্ট বন্ধু বলতেছিল, এইটা হচ্ছে সেই টাইপের অঙ্ক, যে ক্ষেত্রে V = হবে কত? V1 + V2। বুঝিয়াছো? আসিফ বলতেছিল সম্ভবত, হ্যাঁ। আচ্ছা, তাহলে তোমার কাছে উদ্দীপকে এখানে কি দিছে? 2 অ্যাটমসফিয়ার চাপে 400 মিলিলিটার 1.46 গ্রাম এ গ্যাস আছে, আর 1.5 অ্যাটমসফিয়ার চাপে 600 মিলিলিটার গ্যাস আছে। এই যে 1.46 গ্রাম গ্যাস, এটা কোনো আসলে কাজে লাগবে না, আমার কাজে লাগবে পিআরভি, আমার কাজে লাগবে পিআরভি। তাহলে আমরা এই ক্ষেত্রে কি লিখবো সূত্রটা? আমাদের সূত্রটা হবে হচ্ছে P1V1 প্লাস হচ্ছে P2V2 ইকুয়াল টু তোমার কি থাকবে? পিভি। তারপরের লাইনে বলবা যেটা P1V1 প্লাস হচ্ছে P2V2 ইকুয়াল টু পি ইন্টু V1 প্লাস হচ্ছে V2, কারণ জাস্ট পাত্র দুটাকে কানেক্ট করে দিছে। এবং এই যে কানেক্টিং যে টিউব, বাংলায় কি বলে? সংযোগকারী নল। এই নলের যেহেতু তোমার আয়তন দেওয়া নাই তোমার কাছে, সো ইউ হ্যাভ টু ডু ইজ ইগনোর দ্য টিউব ভলিউম। টিউবের ভিতরে যে গ্যাসটা থাকবে সেটার আয়তনটাকে একেবারে ইগনোর করে কাজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, ওকে, তাহলে আমরা সূত্রটা লিখলাম। এবার চলো আমরা মানটা বসাই। প্রেসার 1 হচ্ছে 2 অ্যাটমসফিয়ার, V1 এর মান হচ্ছে 400 মিলিলিটার, প্লাস P2 এর মানটা হচ্ছে 1.5 অ্যাটমসফিয়ার, V2 এর মানটা হচ্ছে 600 মিলিলিটার। কি লিখলাম এটা আমি? 600 মিলিলিটার ইকুয়াল টু প্রেসারের ভ্যালুটা, ফাইনাল প্রেসার ভ্যালু বাইর করতে চাই। মোট চাপ বলছে এই যে পিটা, মোট চাপ হচ্ছে এই যে পি। V1 এর মানটা হচ্ছে 400 আর 600 মানে কত? আচ্ছা ওইভাবে লিখে রাখি, 400 প্লাস হচ্ছে 600,
এটা করবা, করার পরে এখান থেকে যে পিটা বের হবে এটাই আনসার, এবং বলো আমাকে কোন এককে বের হবে, এই পিটা কোন এককে বের হবে। আচ্ছা, তোমাদের 1.7 অ্যাটমসফিয়ার আসছে। হ্যাঁ, এটা অ্যাটমসফিয়ার এককে বের হবে, এটা অ্যাটমসফিয়ার এককে বের হবে। তার কারণটা হচ্ছে কি, এটা একটা হোমোজেনাস ইকুয়েশন, এখানে অ্যাটমসফিয়ার এখানে অ্যাটমসফিয়ার, সো দ্যাট শুড অলসো বি অ্যাটমসফিয়ার। ঠিক আছে, পরের প্রশ্নে যাই। ঘ নম্বরে কি বলেছে, মিথেন গ্যাসের ব্যাপন হার এ গ্যাসের ব্যাপন হারের এত গুণ, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। ওয়াও, মিথেন গ্যাসের ব্যাপন হার, এই যে মিথেন গ্যাসটা আছে সেটা, এখানে যে এ গ্যাস আছে এটার ব্যাপন হারের এত গুণ, এটা বাইর করতে বলছে। তো এখন এ গ্যাসটা যে কোন গ্যাস তা তো আমরা জানি না। তো তোমার যেটা করা লাগবে বলো তো, এখান থেকে আগে কি বের করে নেওয়া লাগবে, এ গ্যাসের, বলো এ গ্যাসের কি বের করে নেওয়া লাগবে। আর রে ধরে ফেলতেছে, আমার তো পড়ানো লাগতেছে না। এটার আগে তুমি এম বের করে নিবা, সাব্বাস, এম ইকুয়াল টু হোয়াট। সো ওর এম বের করার জন্য মূলত তোমার এই ভরটা লাগবে, বুঝতে পারতেছো এই ভরটা কেন দিছে। তাহলে আমরা কি লিখবো, আমরা এখানে লিখবো হচ্ছে এ গ্যাসের জন্য, এ গ্যাস এর জন্য, এ গ্যাসের জন্য আমরা লিখবো হচ্ছে, আচ্ছা টেম্পারেচার কোথায়, এখানে টেম্পারেচার কি দিছে, টেম্পারেচার তো দেয় নাই। তাহলে টেম্পারেচার ছাড়া কেমনে করা যায় এই অঙ্ক, বলো টেম্পারেচার ছাড়া কেমনে করা যায়, টেম্পারেচার তো দেওয়া নাই। আমরা একটু চলো মূল প্রশ্নটা দেখে আসি, অনেক সময় দেখা যায় যে মূল প্রশ্নে থাকে, আমরা এইখানেও টেম্পারেচার দেওয়া নাই। হ্যাঁ, তো ধরো এই অঙ্কে আসলে টেম্পারেচার দেওয়া থাকতে হবে, টেম্পারেচার দেওয়া না থাকলে অঙ্ক করা যাবে না। এটা টেম্পারেচার ধরে নাও, আমি জানি না, পুরো আন্দাজে বলতেছি, এটা ধরো যে তোমার 30°C, আন্দাজে বললাম আর কি। ঠিক আছে, এরকম একটা টেম্পারেচার দেওয়া থাকতে হবে, এটা দেওয়া না থাকলে অঙ্ক জীবনেও করা যাবে না আর কি। সো কোশ্চেনে ভুল, এটা সম্ভবত কোনো একটা বোর্ডের প্রশ্ন আর কি। আচ্ছা, তাহলে চলো আমাদের এখানে কি করব, এ গ্যাসের জন্য আমরা লিখবো হচ্ছে পিভি ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই এম আর টি। তাহলে এরপরে আমরা কি করব, এরপর আমরা, তোমরা একটু মান বসাতো, তাহলে এম ইকুয়াল টু কত থাকে আমাদের, এম ইকুয়াল টু থাকবে হচ্ছে ডাব্লিউ আর টি ডিভাইডেড বাই হচ্ছে পিভি। করো, ওকে। সো ডাব্লিউ এর মানটা কত বসাবো, ডাব্লিউ এর মানটা বসাবো হচ্ছে 1.46 গ্রাম। আর এর মান কত বসাবো, অ্যাটমসফিয়ারে দেওয়া, মিলিলিটারে দেওয়া, তার মানে 0.0821। টেম্পারেচার কত ধরে নিলাম, 303 কেলভিন। আয়শা, সৃজনশীল প্রশ্ন তোমার কত নাম্বারটা, এটা হচ্ছে 3, সৃজনশীল প্রশ্ন 3। এটার ভিতরে দেখো তো টেম্পারেচার দেওয়া থাকার কথা না, টেম্পারেচার তো দেওয়া নাই। হ্যাঁ, এখনই চেক করো, চেক করে আমাকে জানাও। ওকে, আচ্ছা আয়শা দেখতেছে, ও যেহেতু কোশ্চেন সেট করছে এগুলা। আচ্ছা, প্রেসারের ভ্যালুটা কত, প্রেসারের ভ্যালু হচ্ছে 2 অ্যাটমসফিয়ার বসাবো, ইনটু ভলিউম বসাবো হচ্ছে 0.4 লিটার। তাহলে এখানে আমরা একটু ক্যালকুলেট করে ফেলি কত আসে। আমরা ক্যালকুলেট করব কিভাবে, 1.46 ইনটু হচ্ছে 0.0821 ইনটু 303 ভাগ হচ্ছে 2 ভাগ হচ্ছে 0.4। এটা করলে কত আসে, এটা আসছে হচ্ছে 45.4, 45.399 আসছে, আমি এটাকে 4 লিখলাম। ঠিক আছে, আচ্ছা। আরিফুল ইসলাম বলছে 273 লেখা যাবে না কেন, শোনা, কখনো যদি টেম্পারেচার দেওয়া না থাকে এমন কোনো নিয়ম নাই যে এখানে 273 কেলভিন ধরে নিতে হবে, এই কারণে লেখা যাবে না। মানে এই অঙ্কে এটা দিয়ে দিতে হবে। ধরো ব্যাপারটা এরকম, তোমাকে ফিজিক্সের একটা অঙ্কে যদি আমি বলি যে একটা বস্তু আহ এরকম ছেড়ে দেওয়া হইলো, কত বলে আঘাত করবে মাটিতে, তো তুমি তো জানো এফ ইকুয়াল টু এম জি হবে এখানে, তাহলে এম এ না হয়ে এম জি হবে। তো এম এর মানটা তোমাকে বলি নাই, বস্তুর ভর, তুমি কি এটা ধরে নিবা যে এখানে হচ্ছে তোমার কি বলে, মানে 1 কেজি ভরের বস্তু, এটা কি ধরার কোনো রাইট তোমার আছে, বলো। বুঝি নাই, আবার একটু বলো, আবার একটু বলো। মানে এটা কি প্রশ্নে দেওয়া ছিল, হ্যালো, হ্যাঁ মানে প্রশ্নে যেখান থেকে নিছো সেখানে দেওয়া ছিল আমাদের, জি জি ওটা ওই যে সলিউশনের মধ্যে ছিল, আমি পিপিটিতে, সরি ভাইয়া, ইয়া হয়ে গেছে, এটা মিস হয়ে গেছে। ওকে, সমস্যা নাই। এই তোমরা কি শুনতে পারছো ব্যাপারটা? এই যে আমি এখন অলরেডি আয়েশার সাথে কথা বলতেছি, তোমাদের আয়েশা আপু। সো ইটস অলরাইট, ঠিক আছে, থ্যাংক ইউ আয়েশা, ওকে টাটা। আচ্ছা, সো ঘটনা হচ্ছে আমি বললাম না, টেম্পারেচার দেওয়া থাকতে হবে, না দেওয়া থাকলে অঙ্ক করা যাবে না। তোমাদেরকে একটা মজার কথা বলি, তোমাদের ক্লাসে দেখবা এমন অনেক স্টুডেন্ট আছে যারা প্রশ্ন পাইলেই শুধু সলভ করে না, তারা মাঝে মধ্যে স্যারদের সাথে না তর্ক করে, উঠে দাঁড়ায় পরীক্ষার হলে, স্যার প্রশ্ন ভুল আছে। কেমনে বলতে পারে, কোথা থেকে কনফিডেন্স পায়?
তার কারণটা হচ্ছে ও জানে যে এই অঙ্ক করতে গেলে না এই মান দেওয়া থাকা লাগবে, এটা দেওয়া ছাড়া এটা করা যাবে না, বুঝছো? তো এখানে অনেক বোকারা বলে এইটা ধরি নে, এ বেটা ধরি নেওয়ার তোর মানে ইয়াটা কি, এখতিয়ারটা কি, তোর অধিকারটা কই, বুঝছো আমার কথা? তো এখন আমি যে গুরুর কাছে পড়ছি নবগোপাল স্যার, স্যার হচ্ছে আমাদের করতে কি ওই ট্রেনিংটা দিছে যে প্রশ্ন তোমাকে দিলেই যে তুমি উত্তর করবা তা না, তুমি প্রশ্নকর্তাকে প্রশ্ন করবা উল্টা, যে এই তোর লেখা ঠিক আছে, এটা এটা কি এইভাবে হবে। এটার ট্রেনিংটা পাইছি কেমনে, আমাদেরকে যে কোনো কিছু করানোর পরে প্রায় স্যার বলতো বুঝেছো তোমরা সবাই, আমরা বলতাম জি স্যার জি স্যার, একদম একদম ক্লিয়ার, বুঝি গেছি একদম ফ্রেশ। স্যার বলতে কি জানো, পেছনের দুপাতায় যাও, সবটুকু কেটে দাও, হয়নি। আমরা তো এই যে কি রে ভাই সব বুঝে গেলাম, তাইলে কেন হয় নাই? তখন স্যার ব্যাখ্যা করতো যে এই কারণে এই যুক্তিগুলো ভুল ছিল, তোমরা কেউ ধরতে পারো নাই। তো এর ফলে হয়েছে কি, মানে এরকম ট্রেনিং এর ভিতর দিয়ে যাওয়ার ফলে না স্যার যখন কথা বলতো আমরা খুব সচেতন ভাবে খেয়াল করতাম যে এই লোকটা একটা বাটফার, ইতা সবসময় আমাকে ল্যাংমারি ফালাই দেয়, কখনো সত্যি কথা বলে না, মাঝে মধ্যে বলে, মাঝে মধ্যে ল্যাংমারি ফালাই দেয়। সো উই ওয়ার অলওয়েজ সিনসিয়ার, উই আর অলওয়েজ অ্যাওয়েক, বাংলায় কি বলে, জাগ্রত, যে যা শুনতেছি সব মেনে নিচ্ছি, ব্যাপারটা এরকম না। সো এই অঙ্কে ডেটা যে দেওয়া ছিল না, এটা যে হবে না, এটা ডেটা না দিলে, সো আমি কিন্তু ধরে ফেলছি, বুঝছো না ব্যাপারটা? সো ব্যাপারটা ঠিক এরকম, আমিও চাই তোমরা আমার স্টুডেন্ট হিসাবে ওই ট্রেনিংটা যেন পাও, ওই জ্ঞানটা যেন তোমাদের অর্জিত হয়, যে কোথায় কি না দেওয়া থাকলে অঙ্ক করা যাবে না, এটা যেন তুমি জানো, ঠিক আছে? সো আমরা একটু চলো অঙ্ক ডেটা চেঞ্জ করে আমরা করে ফেলি। সো এখানে 303 ধরা যাবে না, আমাদের এখানে ছিল 21 ডিগ্রি সেলসিয়াস, তো 21 মানে কত, 21 প্লাস 273, এটা করলে আসবে 294, 294। তাহলে এরপরে আমরা কি করব, তাহলে আমরা একটু এডিট করি। আমাদের হচ্ছে 1.46 ইন্টু 0.0821 ইন্টু হচ্ছে 294 ডিভাইডেড বাই হচ্ছে 2 ডিভাইডেড বাই হচ্ছে 0.4। সো এটা করলে আসে হচ্ছে 44.05, ওই কার্বন ডাইঅক্সাইড বুঝছি আর কি, 44.05। আচ্ছা, এককটা কি হবে, এটার গ্রাম পার মোল হবে। ওকে, তো এবার আমরা যে কাজটা করব, দুইটা গ্যাসের ব্যাপন হারের তুলনা করতে বলছে, ব্যাপন হারের 1.6 গুণ, মানে একটা গ্যাসের ব্যাপন হার আর একটা গ্যাসের ব্যাপন হারের 1.6 গুণ, এটা প্রমাণ করতে হবে। তাহলে এবার আমরা কি লিখবো জানো, এবার আমরা লিখবো হচ্ছে, আর অফ এ গ্যাস, সরি, উপরে লিখবো হচ্ছে আর অফ মিথেন ডিভাইডেড বাই আর অফ এ ইকুয়াল টু রুট ওভার এম অফ এ ডিভাইডেড বাই হচ্ছে এম অফ মিথেন, এইভাবে লিখবো। এবার মান বসাই আমরা, আসো মান বসাইতে গেলে দেখো তো কি হয়। ওকে, সো আমাদের এইবার লিখবো হচ্ছে আর অফ মিথেন CH4 ডিভাইডেড বাই আর অফ এ ইজ ইকুয়ালস টু রুট ওভার এম অফ এ কত 44.05 ডিভাইডেড বাই মিথেনেরটা কত আমরা জানি 16 তার মোলার ভর, তাহলে আমাদের কত আসবে 44.05 ডিভাইডেড বাই 16, এটা করলে আসে হচ্ছে 2.753, এটাকে আমরা আমাদের রুট করতে হবে, রুট ওভার করলেই চলে আসবে হচ্ছে 1.659 which gives you কিচ্ছু না। তাহলে আমরা এরপরে লিখবো হচ্ছে, তাহলে আমাদের কি আসে, আমাদের আসবে হচ্ছে আর অফ মিথেন ডিভাইডেড বাই আর অফ এ ইজ ইকুয়ালস টু 1.6666, তার মানে আর অফ মিথেন ইজ ইকুয়ালস টু 1.66 ইনটু আর অফ এ, দ্যাটস নাথিং বাট দ্য ডিজায়ার্ড আনসার। ডিড ইউ গেট ইট? বুঝেছো বন্ধুগণ? হুম, ওকে, ঠিক আছে, চলো পড়াশোনা করি। পরের প্রশ্ন, ওরে বাবা 4 নাম্বার প্রশ্নে আমরা চলে এসেছি। তো এখানে তোমাকে কি বলেছে, বলেছে হচ্ছে না আজকে আর নামাজের ব্রেক দিব না, একবারে ক্লাস শেষ করে দিব, ঠিক আছে? ওদের ক্লাস শেষ কয়টায়, 5:30, 5:30, ও তাহলে নামাজের একটা ব্রেক দিব, সমস্যা নেই। সিকিউ এটা শেষ করে তারপর নামাজের ব্রেক দিচ্ছি, এসে আমরা হচ্ছে এমসিকিউ ধরবো, সমস্যা নেই। ন্যানো পার্টিকেল কাকে বলে, ন্যানো পার্টিকেল কাকে বলে, একটা সাইজ আছে, একটা সার্টেন সাইজ আছে, ওই সাইজের মধ্যে পড়লে হচ্ছে তাকে ন্যানো পার্টিকেল বলে। আমি একটু তোমাদেরকে গুগল করে দেখাই, চলো। ন্যানো পার্টিকেল, NANOPARTI, ন্যানো পার্টিকেল সাইজ চলে আসছে, এই যে 1 ন্যানোমিটার থেকে 100 ন্যানোমিটারের মধ্যে যদি সাইজ থাকে ওই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে কি বলে, ন্যানো পার্টিকেল। তাহলে
1 ন্যানোমিটার থেকে 100 ন্যানোমিটার পর্যন্ত সাইজের মধ্যে থাকলে ওই অবজেক্টকে আমরা বলবো, মানে বস্তুটার সাইজ না, ওটার পার্টিকেল সাইজ, বুঝছো? ওটার পার্টিকেল সাইজ যদি এত হয় তাহলে ওটাকে আমরা বলবো হচ্ছে তোমার ন্যানো পার্টিকেল। ন্যানো পার্টিকেল, একটু অডিওটা অফ করো তো। ন্যানো পার্টিকেল। সাজাদ ভাই, হ্যাঁ, ওকে। শিল্পে ইটিপি ব্যবহার করা হয় কেন? ইটিপি কি? ইটিপি এর ফুল ফর্মটা হচ্ছে এফ্লুয়েন্ট, EFFU এফ্লুয়েন্ট, EFFLUENT, এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট, TREATMENT, ট্রিটমেন্ট প্ল্যান্ট। সো শিল্প কারখানায় প্রচুর পরিমাণে তোমার কি হয়, বর্জ্য পদার্থ তৈরি হয়। সেই বর্জ্য পদার্থগুলো আমাদের প্রসেসিং করতে হবে, না করলে তোমার কি হবে, পরিবেশে যদি ওইভাবেই ছেড়ে দেই, যেটা বাংলাদেশে করে, ওইভাবে ছেড়ে দেওয়ার কারণেই কি হয় জানো, পরিবেশ দূষিত হয়। সো ইটিপি প্ল্যান্ট লিখে সার্চ দিলে আমি তোমাদেরকে কতগুলো রিয়েল ছবি দেখাইতে পারতাম। তোমরা জানো আমি একসময় ফটোগ্রাফি করতাম, তো আমি এরকম অনেক ফ্যাক্টরি ইটিপি প্ল্যান্টের ছবি তুলে দিছি। এই যে দেখো, এই যে আমাদের দেশেও বর্তমানে সাউথ এশিয়ার সবচেয়ে বড় ইটিপি কি বলে প্রসেসিং প্ল্যান্ট আছে। এই যে এইসব জায়গায় তোমার কি করে, দূষিত পানিগুলো নেওয়া হয়, নেওয়ার পরে এটাকে একটা প্রসেসিং এর ভিতর দিয়ে নেয়, বহুত কেমিক্যাল ফিজিক্যাল প্রসেস। নেওয়ার পরে সেখান থেকে ময়লাগুলোকে ধরে রেখে বিশুদ্ধ পানি, বা চেষ্টা করা হয় যে একেবারে পরিবেশের জন্য ক্ষতিকর যেন না হয়, পিওর H2O তো বের করবে না, যে জিনিসগুলো পরিবেশের জন্য ক্ষতিকর না সেই পানিকে আমরা বের করে দিব, সেটাকে আমরা বলি হচ্ছে ইটিপি। সো এই ইটিপি ব্যবহার করার কারণে তোমার অনেক ফ্যাক্টরির মালিকরা মনে করে থাকে, তোমাদেরকে আমি বলছিলাম সেদিন ওই যে এফজিডি প্ল্যান্ট পড়ানোর সময়, যে খরচ বাড়তেছে। আসলে কি, এটা যদি একটু ঠিক মতো ইউজ করা যায় তাহলে এইখান থেকে আরো ইনকাম আসে, দ্যাট ইজ অ্যানাদার ইনকাম সোর্স। সো পরিবেশের ভালো হয়, পরিবেশের ক্ষতি হয় না। আর এটা ব্যবহার না করলে তো পরিবেশের যা অবস্থা হবে তাই। সো দ্যাট ইজ হোয়াট ইউ কল ইটিপি। আর এটার আরো ডিটেল তোমরা জানবা আস্তে আস্তে, মানে বই পড়বা, বইয়ের মধ্যে আছে আর কি, এটা নিয়ে ডিটেল বেশি কিছু বলতেছি না। ওকে, তারপর আসো উদ্দীপকের 3 নং পাত্রের মোট চাপ বাইর করো। 3 নং পাত্র, 3 নং পাত্র হচ্ছে এটা আমাদের। এখানে মোট চাপ কেমনে বাইর করবো, দেখো এক্স গ্যাস আছে এখানে, এখানে আছে শুধুমাত্র এক্স গ্যাস 10 লিটার, 27 ডিগ্রি সেলসিয়াসে এত চাপে এত গ্রাম গ্যাস আছে। পাত্র দুইটা আছে ওয়াই গ্যাস, 1 লিটার পাত্র, 27 ডিগ্রি সেলসিয়াস, এত কিলো প্যাসকেল এত গ্রাম। এবার এক্স প্লাস ওয়াই গ্যাসের মিশ্রণ, তার মানে হচ্ছে এইখান থেকে গ্যাসটাকে নিয়ে চলে গেছে ওইটার মধ্যে, এবং এইখান থেকে গ্যাসটাকে নিয়ে চলে গেছে এটার মধ্যে, মানে দুইটা গ্যাস একসাথে ট্রান্সফার করছে ওইখানে। বুঝতে পারছো? আচ্ছা, পারবা না এটা? পারবো তো নাকি? পারবা, শুধু একটু ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে কি জানো, এই দুইটা গ্যাসেরই দেখো টেম্পারেচার 27 ডিগ্রি সেলসিয়াস, শুধু এইটার টেম্পারেচার হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস। ক্যাচালটা হচ্ছে এই জায়গায়। তার মানে কি করা লাগবে জানো, প্রথমে আমাদের যেটা করা লাগবে, এই ভরের কোনো কাজ নাই আপাতত, ভর দিয়ে জাস্ট মুড়ি খাও, ভরের কোনো কাজ নাই এই দুইটার, এই যে এই দুইটার ডেটা আমাদের লাগবে না। আমরা যেটা করব সিম্পলি P1V1 প্লাস হচ্ছে P2V2 ইকুয়াল টু হচ্ছে পিভি। বাট এই ঘটনা বলতেছি কত তাপমাত্রায়, এই ঘটনা বলতেছি কিন্তু 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাহলে আমরা লিখে নেই এখানে, একটু উপরে লিখে দেই যে এটা হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 27 ডিগ্রি সেলসিয়াস এ। 27 ডিগ্রি সেলসিয়াসে যেটা হবে আমাদের, সেটা হচ্ছে P1 এর মানটা কত, P1 এর মানটা হচ্ছে 50 কিলো প্যাসকেল, থাকুক 50 কিলো প্যাসকেলই থাকুক। ভলিউম 1 হচ্ছে 10 লিটার, 10 মিটার কিউব, ও ডেসিমিটার কিউব, প্লাস প্রেসার 2 হচ্ছে 200 কিলো প্যাসকেল, ইন্টু ভলিউম 2টা কত, ভলিউম 2টা হচ্ছে 1 ডেসিমিটার কিউব, ইকুয়াল টু প্রেসারটা, ফাইনাল যে প্রেসার ওটা আমাদের বাইর করতে হবে, ইন্টু ভলিউমটা কত, ওই পাত্রের ভলিউম বলছে 2 ডেসিমিটার কিউব, তাহলে বসাবো হচ্ছে 2। তাহলে এখান থেকে একটু হিসাব করে বের করো তো, পি এর মানটা কত আসে, এখানে থাকে হচ্ছে 500, 500 আর 200 700, 700কে 2 দিয়ে ভাগ করলে 350, তাহলে 350। এককটা কি হবে এটার, এত কিলো প্যাসকেল। এই যে যে চাপ আসছে, এই যে যে চাপ আসছে, এই চাপটা কত তাপমাত্রায় বলো তো?
এটা কত তাপমাত্রা? এটা কিন্তু 27 ডিগ্রি সেলসিয়াস, 27 ডিগ্রি সেলসিয়াস, তাই না? এখন আমাদের যেটা করতে হবে, ওই পাত্রের তাপমাত্রা ছিল হচ্ছে তোমার ভাই 35 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা একটা কাজ করি, আমরা বলবো যেটা যে ওটা 3 নং পাত্র, তাহলে 3 নং পাত্রে 35 ডিগ্রি সেলসিয়াস এ 35 ডিগ্রি সেলসিয়াসে কি হবে আমাদের প্রেশার আর টেম্পারেচারের রিলেশন? তাহলে সম্পর্কটা কি মনে আছে? P1 / T1 ইকুয়াল টু হচ্ছে P2 / T2, এরকম না? তো এখন P1 যেহেতু অন্য একটা চাপকে নাম দেওয়া হয়েছে, ওইটাকে আর P1 নাম দেওয়া যাবে না, এটাকে একটা ডিফারেন্ট নাম দাও। এটাকে তোমরা নাম দিয়ে ফেলো ধরো P প্রাইম, বা এটাকে জাস্ট P/T ইকুয়াল টু P2/T2। P2 T2 নাম দেওয়া যাবে না, এটাকে ঝামেলা হবে আর কি, কারণ P2 T2 তো এই পাত্রের, এই যে সেকেন্ড পাত্রের চাপ আয়তন, তাই না? এটাকে নাম দিলাম P'/T'। বুঝিয়াছো? মানে P1 P2 আকারে লেখা যাবে না, ঝামেলা হচ্ছে এই জায়গায় আর কি। আচ্ছা, V = 2 কিভাবে কলিজা? এই যে দেখো তো কি লেখা আছে, V = 2 ডেসিমিটার কিউব, দেখেছো? এই জন্য V এখানে 2 লিখছি। ওকে, তাহলে এবার বলো বন্ধু কি করা যায় আমাদের এখানে। আচ্ছা, এটাকে এখানে নিয়ে যাই। আচ্ছা, এখানে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে যে P প্রেসারের মানটা কত? প্রেসারের মানটা ছিল 350 কিলো প্যাসকেল, ডিভাইডেড বাই টেম্পারেচার ছিল তখন হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস, 27 মানে হচ্ছে 300 কেলভিন, ইকুয়াল টু P প্রাইম। নতুন যে চাপ হবে, ওটা আমরা বাইর করতে চাই, যেটাকে নাম দিয়েছি P প্রাইম। আর T প্রাইমের মান হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস, 35 মানে কত হবে? 308, 308। তাহলে এখান থেকে আমরা বের করবো হচ্ছে P প্রাইমের ভ্যালুটা কত। P প্রাইম ইকুয়াল টু কত বের করো তো তোমরা? 350 গুণ 308 ডিভাইডেড বাই হচ্ছে 300, এটা আসে হচ্ছে 359.33। বলেন তো এটা কোন এককে আসছে? এটা কিলো প্যাসকেল এককে আসছে। বুঝেছো ছোট্ট বন্ধুরা? জোস। তোমরা অনেকেই প্রচুর পোলাপাইন এখানে মনোযোগ দিয়ে করছো বলে এখন বুঝতে পারতেছো। আচ্ছা, ঘ নাম্বার প্রশ্ন কি বলতেছে? এক্স গ্যাস এবং ওয়াই গ্যাসের মধ্যে কোনটিকে সহজে তরল করা যাবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এক্স গ্যাস আর ওয়াই গ্যাস, মজার প্রশ্ন। এটা হচ্ছে তোমার এক্স গ্যাস, এটা হচ্ছে তোমার ওয়াই গ্যাস। আচ্ছা, ওই আগের জিনিসটাই রেখে দিস। এইবার তোমার কি লাগবে বলো তো? এই ভর দুইটা এইবার কাজে লাগবে, আগের অঙ্কের জন্য ভর দুইটার কোনো কাজ নাই, ঠিক আছে? আচ্ছা, এবার বলো কিভাবে করতে হবে। যেটার এই রে পাই গেছো, এম তরল করা যাবে কিভাবে? যে গ্যাসের আইএমএফ বেশি, আচ্ছা এইভাবে বলি, আইএমএফ বেশি হলে তরলীকরণ সহজ। আইএমএফ বেশি হলে তরলীকরণ সহজ। তারপরে আবার কি বলবো? এম যত বেশি তার আইএমএফ তত বেশি। আইএমএফ যত বেশি তরলীকরণ সহজ। এবার কথা হচ্ছে আইএমএফ কেন বেশি? এম তত বেশি। সো বাইরে তুমি একটু কষ্ট করে এই গ্যাসের এম বাইর করবা, এই গ্যাসের এম বাইর করবা, শেষ। পারবো তো নাকি? ওকে, ধন্যবাদ ছোট্ট বন্ধু। তাহলে আমি কিন্তু এটা আর করলাম না, তোমাদের উপর দায়িত্ব দিচ্ছি। এমসিকিউ সলভ করার আগে আমরা চলো একটা নামাজের বিরতি নেই। নামাজের বিরতি, আসরের নামাজ যেহেতু, কটা পর্যন্ত দিব? এখন বাজে বরাবর 4টা 50। সো ঠিক 5 PM এ চলে আসবা, দেরি করো না। 5 PM পর্যন্ত 10 মিনিট। যাও, টাটা।
হ্যালো ছোট্ট বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। সো আমাদের এখন কি করতে হবে? আমাদের এখন এমসিকিউ সলভ করতে হবে। চলো, কাহিনী হচ্ছে, দেখো, এসএটিপিতে বায়ুমণ্ডলের চাপ কত? এসএটিপিতে কি হয়? এতে হয় হচ্ছে অ্যাম্বিয়েন্ট অ্যাম্বিয়েন্ট স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার। সো এসটিপিতে কি হয় আমরা জানি। এসটিপিতে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, 1 অ্যাটমসফিয়ার চাপ। এই 1 অ্যাটমসফিয়ার মানে কত? 101.325 কিলোপ্যাসকেল। আর যদি কিলোপ্যাসকেল। আর আমাদের এসএটিপিতে কি হয়? এসএটিপিতে হয় হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসের জায়গায় এখন হবে কত কত ডিগ্রি সেলসিয়াস? 25 ডিগ্রি সেলসিয়াস। 25 ডিগ্রি সেলসিয়াস। আর হচ্ছে তোমার চাপটা 1 অ্যাটমসফিয়ার না হয়ে ওয়ানের চেয়ে একটু কম, সামান্য একটু কম, রাউন্ড ফিগারে নেওয়া হয়। সেটা হচ্ছে তোমার 100 কিলোপ্যাসকেল। আমি তোমাদেরকে এটা নিয়ে একটা ভিডিও বানাই দিছিলাম, মনে পড়ে কি? এসএটিপিতে স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার 100। আচ্ছা, ওটা আমি আবার শেয়ার করে দিব না তোমাদের গ্রুপে, সমস্যা নেই, আমার ওয়ালে আছে, আমার রাসায়নিক ফেলুদা আইডির ওয়ালে আছে, আমি শেয়ার করে দিব না আর কি। ওকে, সো তাহলে কারেক্ট আনসার হচ্ছে 100 কিলোপ্যাসকেল। এবং এই টাইপের জিনিসের জন্য তোমরা গুহ স্যারের বই যদি ফলো করো খুব ভালো হয়। গুহ স্যারের বই, অথবা তুমি হাজারির বইও ফলো করতে পারো, ওইখানেও এই তথ্যগুলো আছে, একেবারে লেটেস্ট আপডেটটা আর কি। ওকে, আজকে তো পোল না, আজকে আমরা আলোচনা করব, আমি তোমাদেরকে সলভ করাই দিব, এরপরে তোমাদের পরীক্ষা যখন হবে তারপরে পোল, ঠিক আছে? আচ্ছা, আইসোথার্ম রেখা কখন পাওয়া যাবে? আইসোথার্ম মানে কি? থার্মাল মানে টেম্পারেচারটা, মানে এখানে হচ্ছে তোমার টেম্পারেচার সেম থাকা লাগবে। টেম্পারেচার সেম থাকা লাগবে। এটা কখন পাওয়া যাবে আমাদের আইসোথার্মাল কার্ভ? সেটা হচ্ছে যখন আমাদের এরকম একটা গ্রাফ আঁকবো, ওকে, এবং তোমার যদি এমন হয় যে এক্স অক্ষে হচ্ছে ভলিউম আর ওয়াই অক্ষে হচ্ছে প্রেসার যদি বসাই, তখন আমরা কি জানি? বয়েলের সূত্রের গ্রাফ হয় যেটা এরকম আয়তাকার অধিবৃত্ত, মনে আছে? আয়তাকার অধিবৃত্ত। তো এই ক্ষেত্রে তোমার টেম্পারেচারটা ছিল কনস্ট্যান্ট, টি কনস্ট্যান্ট থাকে। তো এটা যদি T1 হয়, আমরা ধরো আরেকটা আঁকলাম, এই যে এইখানে, এবার এটাকে একটু বড় করে দেই, এটাকে একটু বড় করে দিলাম, ধরো এরকম। সো এইবার যে টেম্পারেচার হবে, ধরো তার নাম দিলাম T2। তাহলে এই কার্ভ গুলোকে আমরা বলি এক একটা আইসোথার্মাল কার্ভ বা আইসোথার্ম। সো তাহলে আইসোথার্ম কখন পাওয়া যায়? এটা হচ্ছে তোমার ভাই বয়েলের সূত্রের ক্ষেত্রে পাওয়া যায়, বয়েলের সূত্র। আর চার্লসের সূত্রের ক্ষেত্রে কি পাবো জানো? চার্লসের সূত্রের ক্ষেত্রে বলে দেয়, এটা হচ্ছে আইসোবারিক কার্ভ পাওয়া যায়। আইসোবারিক, BARIC, আইসোবারিক কার্ভ পাওয়া যায়। তার কারণটা হচ্ছে কি? চার্লসের সূত্রের ক্ষেত্রে ভলিউম ভার্সেস টেম্পারেচার কার্ভ আঁকা হয়। ভলিউম ভার্সেস টেম্পারেচার, তখন হচ্ছে তোমার কনস্ট্যান্ট থাকবে কি? প্রেসার না? প্রেসারের একটা একক ছিল কি মনে পড়ে? বার। সো ওই বার, বার প্রেসারটা কনস্ট্যান্ট থাকে বলে আমরা এটাকে বলি হচ্ছে আইসোবারিক কার্ভ। বুঝিয়াছো? আচ্ছা, তারপরে আসো, বয়েলের সূত্রে ধ্রুবক কে এর একক কোনটি? এটা খুবই সুপারব একটা কোশ্চেন, সুপারব, বিউটিফুল, জাস্ট বিউটিফুল কোশ্চেন। আমাকে একটু বলো যে বয়েলের সূত্রে ধ্রুবক যেটা ছিল, আমরা বয়েলের সূত্রে কি শিখছিলাম? সেটা হচ্ছে পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট, ওই কনস্ট্যান্টটাকে আমরা নাম দিয়েছিলাম কে। এই কে এর একক জানতে চাইছে। এখন তোমাদের কি মনে পড়ে পিভি এর একক কি? পিভি এর একক কি? পিভি এর একক হচ্ছে কাজ। প্রেসার আর ভলিউমের একক হচ্ছে কাজ। প্রেসার মানে হচ্ছে তোমার চাপ, চাপ, আর ভলিউম তো আয়তন। এরপর আমরা কি লিখবো? আয়তনকে লেখা যায় কি? দৈর্ঘ্যের কিউব, দৈর্ঘ্য বা সরণের কিউব, দৈর্ঘ্য কিউব। চাপ মানে কি? আমাদের বল ডিভাইডেড বাই হচ্ছে ক্ষেত্রফল। আচ্ছা, তারপরে আমরা কি লিখবো? ক্ষেত্রফলটাকে আবার কি লেখা যায়? ক্ষেত্রফলটাকে আবার লেখা যায় হচ্ছে দৈর্ঘ্য স্কয়ার। সো ক্ষেত্রফলটাকে আমরা লিখতে পারবো হচ্ছে দৈর্ঘ্য স্কয়ার, তাই না? এখানে নিয়ে আসলাম, 3 ফেলে দিয়ে এখানে হচ্ছে স্কয়ার। তাহলে কাটাকাটি গেলে কি থাকবে? বল ইনটু দৈর্ঘ্য বা বল ইনটু সরণ, যেটা আর কি একই কথা। এটা মানে হচ্ছে আমাদের কাজ, কাজের একক। তার মানে কাজের একক যা, পিভি এর একক তাই। সো কাজের একক কি আমাদের জানি? জুল। দ্যাটস ওয়াই কারেক্ট আনসার হচ্ছে জুল। বুঝিয়াছো? আচ্ছা, তারপরে বলো, স্থির চাপে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এত মিলিলিটার চেতনানাশক গ্যাস কোন রোগীর শরীরে প্রবেশ করানো হয়। রোগীর দেহের তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস হলে প্রবিষ্ট গ্যাসের আয়তন কত হবে? তো স্থির চাপে প্রেসার কনস্ট্যান্ট ছিল, তার মানে আমরা এখন কি সূত্র লিখবো বলতো? V1 ডিভাইডেড বাই T1 ইকুয়াল টু হচ্ছে V2 ডিভাইডেড বাই হচ্ছে T2। টেম্পারেচার শিফট হয়েছে যার ফলে ভলিউমের শিফটিং।
তাহলে এখন আমাদের ভলিউম 1 কত? প্রথমে ভলিউম ছিল 1600 মিলিলিটার, 1600 ডিভাইডেড বাই টেম্পারেচার 1 হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস, মানে কত? 293 কেলভিন, ইকুয়াল টু ভলিউম 2টা 37 ডিগ্রি সেলসিয়াস। আল্লাহ মাহবুব জানে 37 মানে কত? 310 মনে হয়। 37 যোগ হচ্ছে 273, 310, 310। তাহলে আমরা বাইর করবো V2 এর মানটা কত। তাহলে V2 কত আসে আমাদের? 310 গুণ 1600 ভাগ হচ্ছে 293। এটা করলে আসবে হচ্ছে V2 আসবে হচ্ছে 1692.83। এত কোন এককে মিলিলিটারে ছিল আগে, তাহলে এখনো থাকবে মিলিলিটার, 1692.83 মিলিলিটার, এ নাম্বার। গুড, আমার আগে তো তোমরা করে ফেলতেছো, ভেরি গুড। তারপরে এবার কি বলছে? উপরের গ্রাফের জন্য নিচের কোনটি সঠিক? এই যে গ্রাফটা আছে এটার জন্য কোনটা সঠিক? এটার জন্য তোমাদেরকে একটা টেকনোলজি শিখাইছিলাম, সেই টেকনোলজিটা মনে আছে? আমরা কি করব, এখান থেকে একটা লাইন টেনে দিব, খাড়া একটা লাইন ধরলাম এটা। সো তাহলে এটা যদি হয়, আমরা এবার বলবো হচ্ছে কি, এই একটা পয়েন্টে হিট করছে, এই একটা পয়েন্টে হিট করছে। সো আমাদের এইটুকু হবে হচ্ছে, এই হাইটটা কি হবে? এদিকে যেহেতু প্রেসার বসাইছে, তাহলে এটাকে আমরা বলবো P3। এই যে T3 কার্ভে যেহেতু হিট করছে, এটা P3। আর এইটুকু হবে হচ্ছে আমাদের কি? প্রেসার 2। এটা P3, ও পাশে হচ্ছে প্রেসার 2। এখন আমাদের কি বলছিলাম মনে আছে? আমরা বলছিলাম চকে, চকে না, চকে দেখা যায়, দেখা যায়, চকে দেখা যায় P2 ইজ গ্রেটার দ্যান P3, মনে আছে? P2 হচ্ছে গ্রেটার দ্যান P3। তাহলে আমরা আবার কি জানি? এবার প্রেসারের সাথে টেম্পারেচারের রিলেশন জানবো আমরা। এবার আমরা বলবো হচ্ছে, আজা, আজা আমরা জানি P সমানুপাতিক হচ্ছে T। সো যে মুহূর্তের প্রেসার বড়, ওই মুহূর্তের টেম্পারেচারটাও বড়। তাহলে আমাদের কি হবে? টেম্পারেচার 2 শুড বি গ্রেটার দ্যান টেম্পারেচার 3। তাহলে T1 টা হবে হচ্ছে এই পাশে। সো তাহলে কোনটা হবে? এ নাম্বারটা কারেক্ট আনসার। বুঝিয়াছো ম্যাথমেটিক্যালি স্পিকিং? চকে দেখা যায়। তারপরে কি বলছে? 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও 1.5 বার চাপে একটি গ্যাস এত মিটার কিউব আয়তন দখল করে। যদি গ্যাসের চাপ 7.5 বারে সংকুচিত করার ফলে এত মিটার কিউব আয়তন দখল করে, তবে গ্যাসের শেষ তাপমাত্রা বের করো। P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2। এই অঙ্কের ক্ষেত্রে অনেকেই ভয় পাবে, কেন জানো? এই যে বার এককে চাপ আছে তাই। তোমাদের কি মনে পড়ে বার আর কোন জিনিসটা সেম? বলো তো, 1.5 বার মানে কত? সাবাস, সেম হচ্ছে অ্যাটমসফিয়ার। সো বার মানেই অ্যাটমসফিয়ার, ভয় পাওয়ার কিছু নাই। এটা এমআইএসটি তে আসা একটা প্রশ্ন, এমআইএসটি তে 2019 সালে সম্ভবত, আমার যতদূর মনে পড়ে, এমআইএসটি তে 2019 সালে আসা প্রশ্ন। এমআইএসটির নাম শুনছো? মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি। আচ্ছা, সো এখানে দেখো, তোমরা একটু আমাকে বলো প্রেসার 1 কত ছিল? প্রেসার 1 ছিল 1.5 বার, থাকুক। ভলিউম 1টা ছিল 0.1 মিটার কিউব, তাও থাকুক। টেম্পারেচার 1টা ছিল হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস, মানে হচ্ছে 293 কেলভিন। প্রেসার 2টা কত হবে আমাকে একটু বলো। 7.5 বার হবে, নাকি 7.5 বারের সাথে কিছু যোগ করব বা বিয়োগ করব, বলো তো? নাকি 7.5 বারই থাকবে, কোনটা বলেন? সেই প্রথম দিকে অধ্যায় যখন শুরু করছিলাম, তখন তোমাদের সাথে এই আলোচনাগুলো হয়েছিল। 7.5ই থাকবে নাকি যোগ বিয়োগ করব? একই থাকবে। কেন একই থাকবে একটু কারণটা বলো। কেন একই থাকবে একটু কারণটা আমাকে বুঝায় বলো, যে এই কারণে সেটা 7.5 বারই থাকবে। এটা আসলে 7.5 হবে, কিন্তু ভলিউম 2 হচ্ছে কত আমাদের? ভলিউম 2 হচ্ছে এত মিটার কিউব আয়তন দখল করে। তাহলে এটা হচ্ছে ভলিউম 2, 0.04। এটা হচ্ছে ফাইনাল ভলিউম। টেম্পারেচার 2টা আমাদের বাইর করতে হবে। সো T2 টা এখান থেকে নিজেরা বের করে দেখবা কত আসে। T2 এ আছে, সাবাস সাবাস সাবাস, কলিজার টুকরাগুলো এ আছে। তার মানে এইটাই ফাইনাল। এ থাকার মানে এইটাই ফাইনাল, এইটাই ফাইনাল যেটা। তাহলে আমাদের এবার ক্যালকুলেট করি একটু তাড়াতাড়ি। T2 উপরে যাবে 7.5 ইন্টু 0.04 ডিভাইডেড বাই 1.5 ডিভাইডেড বাই আবার 0.1 ইন্টু হচ্ছে আবার 293। এটা করলে আসে 586 এত কেলভিন। সো দা ফাজিলের দল আবার ডিগ্রি সেলসিয়াসে নিচে, -273, মানে হচ্ছে 313 ডিগ্রি সেলসিয়াস। এই যে 313 ডিগ্রি সেলসিয়াস। বুঝিয়াছো ছোট্ট বন্ধুরা? ওকে, পানিপূর্ণ একটি পাত্র প্রতি ঘন্টায় এত মিলিগ্রাম ভর হারায়। ভর হারায় কোথায় যায়? কেউ কি খায় ফেলে? না, বাষ্পীভূত হয়। তাহলে প্রতি সেকেন্ডে পাত্রটি থেকে কতটি জলীয় বাষ্পের অণু সৃষ্টি হয়? তরল থেকে জলীয় বাষ্পে যাচ্ছে। তাহলে আমরা কি করব? প্রতি ঘন্টায় এত মিলিগ্রাম ভর হারায়, তাহলে আমরা বের করি। অতএব 1 আওয়ার এ ভর হারায় কতটুকু? ভর হারায় হচ্ছে 150 মিলিগ্রাম। মিলিগ্রাম মানে কি? 150 ইন্টু 10⁻³ এত গ্রাম।
তাহলে অতএব প্রতি প্রতি সেকেন্ডে বলছে, তাই না? তার মানে অতএব 1 সেকেন্ড এ ভর হারাবে কত? 150 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই কত? 3600, তাই তো? 1 ঘন্টায় 3600 সেকেন্ড হয়। তাহলে আমরা এটা একটু যদি হিসাব করি, তাহলে 150 10⁻³ ডিভাইডেড বাই হচ্ছে 3600, এটা করলে আসে হচ্ছে 4.166 10⁻⁵ এত গ্রাম। এত গ্রাম কিন্তু H2O। তারপরে এবার আমরা কি বের করবো? মোল নাম্বার বের করবো। মোল নাম্বার হচ্ছে W/M। তাহলে 4.16 ইন্টু 10⁻⁵ ডিভাইডেড বাই হচ্ছে 18, এটা কত আসে? ভাগ হচ্ছে 18, এটা করলে আসে হচ্ছে 2.315 ইন্টু 10⁻⁶। এত মোল। এত মোল কি বলতো? H2O অণু। এত মোল H2O অণু মানে কত টি লাগবে এখন আমার? কত টি? এখানে বলছিল কিন্তু কত টি জলীয় বাষ্পের অণু। এত মোল অণু মানে কত টি? এত ইনটু হচ্ছে আবার 6.022 10⁻23, এটা করলে আসে হচ্ছে 1.394 কত? 18, এত টি H2O অণু। এত টি। এই যে এ নাম্বার আনসার। ওরে বাবা, আমার আগে তোরা কেমনে করতেছস? স্পিড তো ভয়ানক রে। জোস। একটি অক্সিজেন সিলিন্ডার এত অ্যাটমসফিয়ার চাপ সহ্য করতে পারে, তাহলে এই চাপটাকে আমরা নাম দিলাম কি বলতো? পিম্যাক্স। মনে পড়ে? যে চাপ সহ্য করতে পারে পিম্যাক্স। ওই সিলিন্ডারটিকে এত অ্যাটমসফিয়ার চাপ ও এত ডিগ্রি সেলসিয়াস এ অক্সিজেন দ্বারা পূর্ণ করা হয়, কত তাপমাত্রায় ফুরি যাবে? যে তাপমাত্রায় ফেটে যাবে সেই তাপমাত্রায় কি চাপ হবে এটা? তার মানে আমার বাইর করতে হবে কত তাপমাত্রায় সিলিন্ডারটা ফেটে যাবে, বিস্ফোরিত হবে, সেটা হচ্ছে আমরা কি নাম দিব? টিম্যাক্স। যে তাপমাত্রায় প্রেসার হবে পিম্যাক্স, সেই তাপমাত্রাকে আমরা বলবো হচ্ছে টিম্যাক্স। তাহলে আমরা এখন কি করব? প্রেসার টেম্পারেচার ইস্যু, তাই না? ভলিউম তো কনস্ট্যান্ট, কারণ বলছিলাম বিস্ফোরণের ক্ষেত্রে ভলিউম কনস্ট্যান্ট থাকবে। তাহলে আমরা কি লিখবো? P1 ডিভাইডেড বাই T1 ইকুয়াল টু P2 ডিভাইডেড বাই T2 না লিখে পিম্যাক্স ডিভাইডেড বাই হচ্ছে তোমার টিম্যাক্স। তাহলে এবার P1 এর মান কত? প্রেসার 1 প্রথমে ছিল 150 অ্যাটমসফিয়ার, 150 প্রথমে ছিল। টেম্পারেচার তখন ছিল 27, মানে 300 কেলভিন। ইকুয়াল টু পিম্যাক্স এর মানটা হচ্ছে 300 অ্যাটমসফিয়ার ম্যাক্সিমাম সহ্য করতে পারে। টিম্যাক্স এর মানটা কত? এটা আমরা বাইর করব। সো ডাবল হয়ে যাবে জাস্ট, আর কিচ্ছু না। তাহলে টিম্যাক্স এর মানটা আসে হচ্ছে আমাদের কত? 600 কেলভিন। এটা আসে হচ্ছে ম্যাক্সিমাম টেম্পারেচার যেটা সে সহ্য করতে পারে। তাহলে 600 ছাড়াইলে কিন্তু ফাটবে। 600 তে তখনও সে ফাটবে না, তারপরে ফাটবে। তাহলে হচ্ছে এইখান থেকে 600 মাইনাস হচ্ছে 273, এটা করলে আসে 327 ডিগ্রি সেলসিয়াস। এটা বি নাম্বার আনসার। গুড 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 গুড, মাশাআল্লাহ, কলিজার টুকরা। একটি অ্যারোসল স্প্রে ক্যানের ধারণ ক্ষমতা হচ্ছে 350 মিলিলিটার। এতে এত গ্রাম প্রোপেন গ্যাস প্রোপেল্যান্ট হিসাবে আছে, মানে ওর ভিতরে আছে, সোজা কথা কি। প্রোপেন গ্যাসের সংকেত দিছে C3H8, এটা তোমাদের জানারও কথা। 20 ডিগ্রি সেলসিয়াসে ক্যানের ভিতর অ্যাটমসফিয়ার এককে গ্যাসের চাপ কত হবে? বাহ, মাশাআল্লাহ। তো তাহলে আমরা কি লিখবো? পিভি ইকুয়াল টু তোমার হচ্ছে এনআরটি, তাই না? তাহলে এবার বলো প্রেসারের মান কত? প্রেসারের মান বাইর করতে বলছে। ভলিউমটা কত লিখবো? ভলিউমটা লিখবো 350 মিলিলিটার। 350 লেখা যাবে না, লিখতে হবে 0.35 মিলিলিটার লিটার। এন এর মানটা আমরা বাইর করবো কেমনে? 3.2 গ্রাম। এটার মানে কত মোল? দেখো 3.2 ডিভাইডেড বাই এটার মোলার ভর কত? এটার মোলার ভর 3 বার 36 আর 8, 36 আর 8 কত হয়? 44 মনে হয়। 36 যোগ 8 44। নাইস। তাহলে 3.2 ডিভাইড বাই 44, এত কিন্তু মোলে আসছে। তাহলে 3.2 ডিভাইডেড বাই 44, এটা আসবে হচ্ছে আমাদের 0.7272 মোল। এত মোল, মোল সংখ্যা হচ্ছে এত। তাহলে আমরা এখানে লিখলাম 0.7272 মোল ইনটু আর এর মান কত লিখবো? 0.0821। আর টেম্পারেচার লিখবো কত? 20 ডিগ্রি সেলসিয়াস মানে 293 কেলভিন। তাহলে এখান থেকে তোমার পি এর মানটা বাইর করতে হবে। তাহলে হচ্ছে এত ইনটু 0.0821 ইনটু 293, কারা আগে পরে দেখা যাক, বাই 0.35। তোরা কি আমার আগে আনসার বাইর করতে একদম ফিডে মারি বলবো বেয়াদবি করস। 4.99 এত কোন এককে আসছে? এটা আসছে অ্যাটমসফিয়ার এককে। উফ, আমার আগে ইতারা করে ফেলতেছে, এটা কিভাবে সম্ভব? সিজিএস পদ্ধতিতে বোলজম্যান কনস্ট্যান্টের মান কত? এই বেটা, বোলজম্যান কনস্ট্যান্ট কি জানোস? বোলজম্যান কনস্ট্যান্ট কি জিনিস? এটা হচ্ছে আর ডিভাইডেড বাই হচ্ছে এন এ। আর এর মান বাইর করি কার জন্য? আর এর মান বাইর করি কার জন্য বলো তো? এটা বাইর করি হচ্ছে জুল পার মোল পার কেলভিন, এই এককে। অর্থাৎ প্রতি মোল গ্যাসের তাপমাত্রা প্রতি কেলভিন বাড়ালে বা কমালে যে পরিমাণ কাজ সম্পাদিত হয়। আর কে বাইর করা হবে কিসের জন্য? কে বাইর করা হবে জুল পার মলিকিউল। জুল পার মলিকিউল, সিউএলইউ পার মলিকিউল পার কেলভিন। অর্থাৎ প্রতিটি অণুর তাপমাত্রা প্রতি কেলভিন চেঞ্জ করলে যে পরিমাণ কাজ সম্পাদিত হয়। সো তাহলে কি করব? জাস্ট আর এর ভ্যালুকে এনে দিয়ে ভাগ করব। এটা কোন এককে আছে? এগুলো সব আর গ্যাস, দেখতে পাচ্ছ? এগুলো সব আর গ্যাস।
তার মানে আর এর মানটাও তোমার বসানো উচিত কিসে, আগে 8.314 ইন্টু 10 টু দি পাওয়ার -7 এত ডিভাইডেড বাই হচ্ছে 6.022 10 টু দি পাওয়ার 23। তাহলে আমরা কত লিখবো, 8.314 10 টু দি পাওয়ার -7 divided by 6.022 10 to the power 23, 1.38 into 10 to the power -30, 1.38 10 to the power minus এই কোনটাতেই তো নাই, কি রে ভাই কোনটা এ বি সি, তোরা তো সব রকমের আনসার করতেছস, কি হলো পার মলিকিউলস পার কেলভিন, সবই তো ঠিক আছে। 38 10 to the power -30 হওয়ার কথা, এটা মনে হয় ভুলে 34 লিখছে। আমার কি লেখা ঠিক আছে নাকি ঠিক নাই? চলো একটা কাজ করি আমরা, আমি কি ভুল লিখতেছি? ও শিট, তাই তো কই 10 টু দি পাওয়ার 7 আমি -7 কেন লিখতেছি, ও মাই গুডনেস, মাথা খারাপ হয়ে গেছে, তোদের সাথে স্পিডের পাল্লা দিতে যে আমি ফেল করছি। 10 টু দি পাওয়ার 7 হবে, আচ্ছা আচ্ছা ওকে সরি। সো তাহলে আমাদের এখানে কি হচ্ছে, এটা হবে হচ্ছে 10 টু দি পাওয়ার -16, এটা 16 আসবে, পার্থক্যটা শুধু এতটুকুই 16। তাহলে তোমার আনসার হবে অ্যাকচুয়ালি এ নাম্বারটা। আচ্ছা তারপরে কি বলছে, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাও এত অ্যাটমসফিয়ার চাপে সালফার ডাইঅক্সাইডের ঘনত্ব কত, তাহলে আমাদের কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে, পিএম ইকুয়াল টু ডিআরটি। আচ্ছা প্রেসারের মান কত বসাবো, 1.0526 ইনটু এম, মোলার ভর কত সালফার ডাইঅক্সাইডের কত বলো, 64 না? এখন বলো এখানে কি আমরা 64 লিখবো নাকি 64 ইন্টু 10 টু দি পাওয়ার -3 লিখবো, কোনটা? 64 লিখবো নাকি 64 ইন্টু 10 টু দি পাওয়ার -3 লিখবো? গ্রাম পার মোলেই থাকবে, কারণ এটা কিন্তু কি বলে লিটার অ্যাটমসফিয়ার পদ্ধতিতে করতেছি। ডেনসিটি বাইর করবো, আর এর মান কত লিখবো, 0.0821, আর টেম্পারেচার কত লিখবো, 100 ডিগ্রি সেলসিয়াস মানে 373 কেলভিন। তাহলে এখান থেকে ডি এর মানটা বের করে দেখো কত আসে, তাহলে ডি ইকুয়াল টু 1.0526 ইন্টু 64 ডিভাইডেড বাই 0.0821 ভাগ হচ্ছে 373। সো ইট বিকামস ডেনসিটি হচ্ছে 2.19984। আচ্ছা এত কোন এককে আসবে, গ্রাম পার লিটারে, কারণ পুরোটা তোমার কিসে বসানো হয়েছিল, লিটার অ্যাটমসফিয়ার পদ্ধতিতে। 2.199 2.199 মানে হচ্ছে 2.2, এটাই বুঝিয়াছো? হুম, ক্লোজেস্ট আনসার আর কি। আচ্ছা 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি সিলিন্ডারের সমভরের, খুব সুন্দর প্রশ্ন, সমভরের মিথেন এবং হাইড্রোজেন গ্যাস রক্ষিত আছে, মানে যদি তুমি ধরে নাও মিথেন ছিল ধরো এক্স গ্রাম, তাহলে হাইড্রোজেনও কত থাকবে, এক্স গ্রামই থাকবে, দুইটা সেম ভর আছে, ঠিক আছে। গ্যাস মিশ্রণে হাইড্রোজেন গ্যাসের আংশিক চাপ মোট চাপের কত অংশ, এই যে সামথিং অংশ আকারে দেওয়া আছে, এই অঙ্কটা একটু বড় হবে, তবে একটা জিনিস একটু খেয়াল করো, আমরা কি এইভাবে বলতে পারি যে প্রেসার অফ দুইটা গ্যাস, তো মিথেন আর একটা হাইড্রোজেন, হাইড্রোজেন, তো প্রেসার অফ মিথেন, মিথেন মানে কি মোলার কি বলে মোল ভগ্নাংশ অফ মিথেন, মোল ফ্র্যাকশন অফ মিথেন ইনটু হচ্ছে টোটাল প্রেসার, আর এটা কত হবে, মোল ফ্র্যাকশন অফ হাইড্রোজেন ইনটু টোটাল প্রেসার। ব্যাপারটা এরকম না, মোল ফ্র্যাকশন অফ মিথেন ইনটু টোটাল প্রেসার, মোল ফ্র্যাকশন অফ হাইড্রোজেন ইনটু টোটাল প্রেসার। সো আমি বলতে পারি যার মোল ভগ্নাংশ যত গুণ তার চাপও হবে তত গুণ। আমি এটা তোমাদেরকে কিভাবে শিখাইছিলাম, বলছিলাম যে প্রেসার অফ এম সমানুপাতিক হবে হচ্ছে এক্স অফ এম। সো তুমি এক্স নিয়ে কাজ করলেই হবে, এক্স মানে বুঝছো তো মোল ফ্র্যাকশন, এটা নিয়ে কাজ করলেই হবে। আচ্ছা একজন বলতেছে স্যার আমাকে বাঁচাও, স্যার আমাকে বাঁচাও, স্যার আমাকে বাঁচাও, স্যার আমাকে বাঁচাও, ওরে বাবা, কাজী জায়েদ নাফিউ, ওর কি হয়েছে বাবা, ওকে তোকে আমি বাঁচাবো কিভাবে এখন? ওকে সো এখন তাহলে বলো মোলার ভর, সরি মোল ফ্র্যাকশন অফ মিথেন কেমনে বাইর করবো, তোমরা একটা কাজ সহজে করতে পারো, সেই টেকনোলজিটা শেখো। তুমি ধরে নাও এমন একটা নাম্বার ধরবা যেটা এই দুইজনকে দিয়ে ডিভিজিবল, বাংলায় কি বলে বিভাজ্য। তো তুমি ধরো যে মিথেন ছিল হচ্ছে 16 গ্রাম, বরাবর 16 গ্রাম ধরে নিলাম, তাহলে হাইড্রোজেনও কত 16 গ্রাম ছিল না, তার মানে যখন মিথেনের 1 মোল থাকবে ওর কিন্তু থাকবে 8 মোল, কারণ ও 2 গ্রামে 1 মোল, এর 16 গ্রামে 1 মোল। আমার কথা কি বুঝছো, মোল ফ্র্যাকশন মানে মোল ভগ্নাংশ। তাহলে আমরা ধরে নিলাম, ধরি মিথেন আছে কত 16 গ্রাম, তাহলে হাইড্রোজেনও কত 16 গ্রাম,
16 গ্রাম। তাহলে এই মিথেন হচ্ছে তোমার কত মোল আসে? 1 মোল। আর এটা আসে কত মোল বলো তো? 8 মোল আসে না? কারণ হাইড্রোজেনের মোলার ভর হচ্ছে 2 গ্রাম পার মোল। আচ্ছা, তাহলে এবার আমরা যদি এক্স অফ মিথেন বাইর করি, তাহলে দেখো তো কি আসে? উপরে থাকবে হচ্ছে 1 ডিভাইডেড বাই হচ্ছে 1 প্লাস 8, টোটাল মোল নাম্বার নিচে, আর উপরে থাকে নিজের মোল নাম্বারটা। তাহলে কত আসে? 1/9। আর মোল ফ্র্যাকশন অফ তুমি বাইর করবে হচ্ছে হাইড্রোজেন, এটা কত আসবে? তাহলে তুমি দুইভাবে বের করতে পারো। টোটাল মোল ফ্র্যাকশনের যোগফল কত? মোল ফ্র্যাকশন টোটাল সামেশন 1। তাহলে 1 থেকে 1/9 বাদ দিলে তোমার কি থাকবে? 8/9। অথবা আরেকভাবে করতে পারো, তোমার হচ্ছে কি উপরে থাকলো হচ্ছে 8 ডিভাইডেড বাই হচ্ছে 1 প্লাস 8, মানে ওই যে দেখো সেই একই 8/9। তাহলে এবার টোটাল প্রেসারটা আমি কি বলতে পারি? তাহলে অতএব প্রেসার অফ তোমার মিথেন এটা হচ্ছে 1/9 ইন্টু টোটাল প্রেসার, আর প্রেসার অফ হাইড্রোজেন সেটা হচ্ছে 8/9 ইন্টু টোটাল প্রেসার। তাহলে এই দুটাকে যোগ করলে আমি কি মোট চাপ পাবো না? তাহলে মোট চাপের মানটা কি আসবে? টোটাল প্রেসার হবে হচ্ছে 1/9 আর 8/9, এই দুটা যোগফল কত বলেন? 1 অ্যাটমসফিয়ার। বুঝিয়াছো? বুঝতেছো তো আমার কথা নাকি? আচ্ছা, তাহলে এখন আমাকে বলো যে হয়ে তো গেছে মানে এটাই আনসার, যে হাইড্রোজেনের আংশিক চাপ মোট চাপের কত গুণ? হাইড্রোজেনের আংশিক চাপ মোট চাপের কত গুণ? এই যে, আর তো কিছু করা লাগবে না, 8/9 গুণ। তাহলে আনসার হচ্ছে তোমার 8/9 অংশ। বুঝিয়াছো? সি নাম্বারটা। গুড। আচ্ছা, কোন একটি আবদ্ধ পাত্রে গ্যাস মিশ্রণে 2 মোল এ, 5 মোল বি, 6 মোল সি এবং 7 মোল ডি বর্তমান। বি গ্যাসটির আংশিক চাপ 2.5 অ্যাটমসফিয়ার হলে গ্যাস মিশ্রণের মোট চাপ কত? কে করে এই অঙ্ক বলো? মোট চাপ কেমনে বের করবো বলেন মোট চাপ? সবগুলো গ্যাসের কি দেওয়া আছে? মোল সংখ্যা দেওয়া আছে, যার যার মোল নাম্বার দেওয়া আছে, তাই না? প্রতিটা গ্যাসের ইন্ডিভিজুয়াল মোল নাম্বার দেওয়া আছে। বি গ্যাসের আংশিক চাপ যদি 2.5 অ্যাটমসফিয়ার হয়, এই বি গ্যাসের আংশিক চাপ থেকে তো আমি সব বের করে ফেলতে পারি। দেখো তো, প্রেসার অফ বি যদি বলি, প্রেসার অফ বি কি হবে? এক্স অফ বি ইন্টু টোটাল প্রেসার হবে না? তাহলে প্রেসার অফ বি বলে দিছে এক্স্যাক্টলি 2.5 অ্যাটমসফিয়ার ইকুয়াল টু এক্স অফ বি কি হবে? এক্স অফ বি হবে হচ্ছে 5 ডিভাইডেড বাই 5 আর 2 7, 7 আর 6 হচ্ছে 13, 13 আর 7 কত? 20। তার মানে 5 ভাগ হচ্ছে 20 ইন্টু হচ্ছে টোটাল প্রেসার। তাহলে এখান থেকে কি বলা যায়? তোমার এইটা কাটাকাটি করলে থাকবে 4, 4 কে এইটা দিয়ে গুণ করলে প্রেসার হচ্ছে 10 অ্যাটমসফিয়ার। এইটা হচ্ছে তোমার টোটাল প্রেসার। মোট চাপ কত বলছে? 10 অ্যাটমসফিয়ার। এই যে ডি নাম্বারটা আনসার। বুঝিয়াছো? ওকে। সমান ভরের মিথেন এবং অক্সিজেন গ্যাস, ওই অঙ্কটার মতো হুবহু একটু আগে যে অঙ্কটা করছি সেটার মতো। এটা তোমরা নিজেরা করবে, এটা আমি আর করতেছি না, এটা তোমাদের যাও বাড়ির কাজ দিলাম। নির্দিষ্ট তাপমাত্রা একটি পাত্রে রাখা হলো, মোট প্রদত্ত চাপের কি পরিমাণ অক্সিজেন দ্বারা চাপটা আসবে আর কি। খুবই সুন্দর অঙ্ক, নিজেরা করবা। তারপরে আসো, 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও এত কিলো প্যাসকেল চাপে এত মিটার কিউব হাইড্রোজেন গ্যাসকে পানির উপরে সংগ্রহ করা হয়েছে। মনে আছে? আর্দ্র গ্যাসের সমস্যা, আর্দ্র গ্যাসের সমস্যা। তো তারপরে বলতেছে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপ যদি এত কিলো প্যাসকেল হয়, তাহলে প্রমাণ তাপমাত্রা চাপে ওই গ্যাসের আয়তন কত হবে? তাহলে আমরা কি করব? P1 V1 ডিভাইডেড বাই T1 ইকুয়াল টু হচ্ছে আমাদের P2 V2 ডিভাইডেড বাই হচ্ছে T2। এখন প্রেসার 1, প্রথম অবস্থায় গ্যাসের চাপ কত ছিল? সেটা ছিল দেখা যাচ্ছে এত কিলো প্যাসকেল, 99.99। কিন্তু এই চাপটা ইউজ করা যাবে না। কেন? এই গ্যাসটাকে হচ্ছে পানির উপরে কালেক্ট করার পরে এই চাপ পাইছে। তো পানির উপরে কালেক্ট করা হলে কি পানির নিজস্ব চাপও পাওয়া যায়? পানির চাপ বলতে জলীয় বাষ্পের চাপ। সে জলীয় বাষ্পের চাপটা ছিল 3.27 কিলো প্যাসকেল। তাহলে আমরা এখান থেকে মাইনাস করব 3.27। এইটা হচ্ছে বেসিক্যালি গ্যাসের চাপ, শুষ্ক গ্যাসের চাপ। ইন্টু ভলিউম 1টা কত? ভলিউম 1 হচ্ছে 0.058 ডিভাইডেড বাই টেম্পারেচার 1। টেম্পারেচার 1 হচ্ছে 17 ডিগ্রি সেলসিয়াস মানে 290 কেলভিন ইকুয়াল টু প্রেসার 2 কত? স্ট্যান্ডার্ড প্রেসার, স্ট্যান্ডার্ড প্রেসার হচ্ছে 101.325 ইন্টু ভলিউম 2 হচ্ছে কত? ভলিউম 2টা আমরা বের করব। টেম্পারেচার 2 কত? টেম্পারেচার 2 হচ্ছে 273 কেলভিন। নিজেরা করে নিবা ভিডিও এর মানটা কত, তোমরা দেখো তো ক্যালকুলেশন করে কত আসছে। এই গরুর দল কর এবার, এগুলা করতেছে না, দেখ এটা করতেছে না, অশিক্ষিত। সুমাইয়া বলতেছে চুটি দেন, চুটি, CUTI, চুটি, চুটি দেন, চুটি দেন। মনে পড়ে গেল ছোটবেলায় পড়ছিলাম, কি জানি, বাদল গেছে টুটি, আজ আমাদের চুটি ও ভাই, আজ আমাদের চুটি, চুটি জীবন থেকে চুটি নিয়ে ফেলবি বেটা এই কাজ করলে। আচ্ছা, পরের প্রশ্নে যাচ্ছি। দুটি গ্যাসের গড় গতিশক্তি সমান হয় যদি বেটা তাপমাত্রা সমান হলে, তাপমাত্রা সমান হলে শেষ। কারণ কি আমরা কি শিখছিলাম? ইকে ইকুয়াল টু 3/2 NRT। তার মানে অতএব
ই কে সমানুপাতিক হচ্ছে বড় হাতের টি, ব্যাপারটা এরকম না? এই যে দুইটা গ্যাসের মোল নাম্বারের উপর ডিপেন্ড, যদি কনস্ট্যান্ট থাকে তাহলে এই হবে আর কি। আচ্ছা, তারপরে বলতেছে CnH টুয়াইজেন প্লাস 2 সংকেত বিশিষ্ট একটি গ্যাসীয় হাইড্রোকার্বনের 68 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আরএমএস বেগ 227 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কার্বন ডাই অক্সাইডের আরএমএস বেগের সমান। তার মানে 227 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি আছে বলো তো? কার্বন ডাই অক্সাইড আছে, কিন্তু এন এর মানটা কত হবে? খুবই 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 সুন্দর অঙ্ক, এটা হচ্ছে বিউটিফুল, বিউটিফুল ম্যাথ, একেবারে বিউটিফুল ম্যাথ। তো আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, দুইটা গ্যাসের আরএমএস বেগের মান সমান, তার মানে আমি কি বলতে পারি? বলতে পারি হচ্ছে সি আরএমএস অফ carbon dioxide at a certain temperature is equal to CRMS of another gas, another hydrocarbon, নাম দিলাম HC, এই দুটো সমান। এখন এটার মানে কত? এটার মানে হচ্ছে √3RT ডিভাইডেড বাই হচ্ছে m ইকুয়াল টু √3RT ডিভাইডেড বাই হচ্ছে m, যে ক্ষেত্রে এই বাম পাশের জিনিসটা হইতেছে কার মান? কার্বন ডাই অক্সাইডের মান, আর এই পুরো জিনিসটা হচ্ছে হাইড্রোকার্বনের মান। এরপর আমরা যেটা লিখবো সেটা হলো এই রুট কাটা উভয় পক্ষে 3R কাটা, তাহলে আমাদের থাকবে হচ্ছে T/m, এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের, ইজ ইকুয়াল টু T/m, এই পুরোটা হচ্ছে হাইড্রোকার্বনের। আচ্ছা, টেম্পারেচার অফ কার্বন ডাই অক্সাইড এটা কত? 227, মানে আমার টেম্পারেচারটা কেলভিনে কত আসে? 227 প্লাস 273, এটা হচ্ছে 500। তো 500 ডিভাইডেড বাই 44 ইকুয়াল টু হোমোজেনাস ইকুয়েশন। টেম্পারেচার অফ কার্বন ডাই অক্সাইড হাইড্রোকার্বন কত? 68 প্লাস হচ্ছে 273, এটা করলে আসবে 341। আর হাইড্রোকার্বনের মোলার মাসটা আমরা বেসিক্যালি বের করব, তাহলে m ইকুয়াল টু কত আসে? 341 ইনটু 44 ডিভাইডেড বাই হচ্ছে 500, এটা আসে হচ্ছে 30.008, জাস্ট 30 লিখলেই হবে। m ইকুয়াল টু 30, m যদি 30 আসে তাহলে এরপর আমরা কি করব? আমরা দেখছিলাম সংকেত হচ্ছে CnH টুয়াইজেন প্লাস 2, তাহলে CnH টুয়াইজেন প্লাস 2 এর m ইকুয়াল টু হচ্ছে 30, তাহলে বলা যায় অতএব কার্বনের পারমাণবিক ভর কত? 12, তার মানে 12n। একটা কার্বন থাকলে ভর হইতো 12, n সংখ্যক কার্বন থাকলে কি হবে? 12n, যোগ প্রতিটা হাইড্রোজেনের ভর হচ্ছে 1, তাহলে 1 ইনটু কত হবে বলো তো? টুয়াইজেন প্লাস 2, এই টোটালটার ভর হবে হচ্ছে কত বলো তো? 30 গ্রাম। তোমরা কি এই ব্যাপারটা বুঝছো? এইটা বোঝো, এই অঙ্কে এটাই নতুন জিনিস, ঠিক আছে? আচ্ছা, কাহিনী হচ্ছে আবারও বলতেছি, এটা হচ্ছে তার আণবিক ভর বের করছি আমি। একটা কার্বনের ভর যদি, পারমাণবিক ভর যদি 12 হয়, তাহলে n দিয়ে গুণ করা হয়েছে, যোগ প্রতিটা হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, সেটাকে কত দিয়ে গুণ করছি? টুয়াইজেন প্লাস 2 দিয়ে, তাহলে টোটালটা হচ্ছে আণবিক ভর, ওইটা হচ্ছে 30 এর সমান হবে। তাহলে এখান থেকে জাস্ট সিম্পলি ক্যালকুলেট করো, 12n আর এখানে কত? টুয়াইজেন প্লাস 2, তাহলে 12n আর 2n কত? 14n, 14n ইকুয়াল টু ওই 2টা ওই পাশে গেলে হবে 28, তাহলে n ইকুয়াল টু আসবে কত? 2, n ইকুয়াল টু যদি 2 হয়, তার মানে আমাদের সংকেতটা কি? C2H6, C2H6, দ্যাট ইজ দ্য আনসার। কত সুন্দর অঙ্ক, C2H6, তার মানে কারেক্ট আনসার কোনটা হবে? C2H6। ও, এন এর মান বাইর করতে বলছে, তো আর কিছু তো দরকার ছিল না, এন এর মান হচ্ছে 2। বুঝিয়াছো ছোট্ট বন্ধুরা? বি নাম্বার। আচ্ছা, তারপরে একেবারে শেষের প্রান্তে চলে আসছি আমরা। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 কিলোপ্যাসকেল চাপে এত লিটার একটি পাত্রে এত গ্রাম নাইট্রোজেন গ্যাসের সংকোচনশীলতা গুণাঙ্ক এত হবে? আরে ভাই, পিভি ইকুয়াল টু কত? ZnRT বসাই দিবি নিজেরা। কত ডিগ্রি তাপমাত্রা, তার মানে টি এর মান বের করবো, টি এর মান তারপরে ডিগ্রি সেলসিয়াসে নিলেই হয়ে গেল। বুঝিয়াছো? পারবো তো নাকি? নিজেরা করবা? ওকে, এটা আর করলাম না, পরের অঙ্কে যাই। 35.5 গ্রাম ক্লোরিন গ্যাসের জন্য ভ্যান ডের ওয়াল সমীকরণ কি হবে? 35.5 গ্রাম যদি ক্লোরিন গ্যাস হয়, 35.5 গ্রাম যদি ক্লোরিন গ্যাস হয়, তার মানে কি জানো? হাফ মোল, হাফ মোল। তো আমাদের সমীকরণটা কি ছিল? পি প্লাস হচ্ছে এন স্কোয়ার এ ডিভাইডেড বাই হচ্ছে ভি স্কোয়ার ইনটু হচ্ছে ভি মাইনাস এন বি ইকুয়াল টু হচ্ছে এনআরটি। তাহলে দেখো তো, এন এর মানটা তুমি হাফ যদি বসাও, তাহলে এখানে কত আসবে বলেন তো? এখানে আসবে হচ্ছে পি প্লাস এন স্কোয়ারের জায়গায় আসবে হচ্ছে 1/2 স্কোয়ার, মানে কত আসবে? এ ডিভাইডেড বাই 4 ভি স্কোয়ার আসবে আর কি, ইনটু ভি মাইনাস এন এর মান হচ্ছে হাফ, তার মানে বি বাই 2 ইকুয়াল টু হচ্ছে হাফ আরটি, হাফ আরটি। এই সো এই হাফটারে আবার এই টুটাকে যদি আবার ডান পাশে গুণ করি, কেন করতেছি দেখো, এখানে কোথাও ডান পাশে কিন্তু হাফ নাই, তাহলে টুটাকে ডানে গুণ করে দাও, ডান পাশে গুণ করলে আমাদের কত থাকবে? পি প্লাস এখানে আসবে হচ্ছে এ বাই 2 ভি স্কোয়ার, ও সরি এখানে 2p আসবে, ভুল করছি আমি, এখানে 2p আসবে, যোগ, সরি যোগ তো না, গুণ, গুণ 2v মাইনাস হচ্ছে b ইকুয়াল টু RT, এরকম আসবে আর কি। আমার কি লেখা ঠিক আছে না ঠিক নাই? ঠিক আছে তো?
কিন্তু আনসারে তো কোনোটার সাথে মেলে না, কি করা যায় এখন বলো? আনসার মনে হয় এটা হবে। জীবনটা তো মিললো না, 2 গুণ হবে এখানে মনে হয়, টাইপিং মিস্টেক করছে, এছাড়া তো আর কোনোটার সাথে মেলে না, এটাই হবে। এখানে 2 আসবে একটা, 2p প্লাস a বাই, এবং এটা 4 হবে না, এটা হবে হচ্ছে 2v স্কোয়ার। আয়শাকে বলতে হবে যে এটা মনে হয় ভুল হয়েছে একটু। তোমরা কি বুঝছো আমার কথা? আমার কি ক্যালকুলেশন ঠিক আছে তো নাকি? 2 একবার গুণ হবে মানে আমি তো 2 একবারই গুণ করছি। আমার ক্যালকুলেশন ভুল হলে আমাকে ধরাই দিই, আমি একটু দ্রুত করতেছি, দ্যাটস আর কি, সময় শেষ তো। বাট আমার সবচেয়ে ভালো লাগছে যে জিনিসটা, আমার চেয়ে তোমাদের স্পিড বেশি, আমি করার আগেই তোমাদের হয়ে যাচ্ছে, দ্যাট ইজ মোস্ট অ্যামেজিং থিং, দ্যাটস সুপার। আলহামদুলিল্লাহ যে আমি আসলে চ্যাপ্টারটা ঠিকমতো পড়াইতে পারছি, এবং শাওনও শেষ মুহূর্তে খুব সুন্দর করে অল্প সময়ের মধ্যে অনেক ভালো দেখাইছে আর কি। আচ্ছা, ওকে, এখন তাহলে এখানে কারেক্ট আনসারটা আমি দাগাই নাই, এই যে বি নাম্বারটা হবে আর কি, বি নাম্বারটা ঠিক আছে। তোমরা তারপর আবার একটু ক্যালকুলেশন করে দেখো। একটি পরীক্ষা কক্ষের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এই অঙ্ক তো আমি করাই দিছি, তো ক্লাসে করাইছি না? এটা যদি হয় তার মানে আমরা কি বলবো, পরীক্ষা কক্ষের ভলিউম কত, 1000 মিটার কিউব, অঙ্ক করাইছি তো। আচ্ছা, বুয়েটে আসা অঙ্ক, হ্যাঁ। পরীক্ষা কক্ষটিতে কত কিলোগ্রাম বাতাস আছে, ডাব্লিউ বের করতে হবে, ডাব্লিউ ডাব্লিউ ইকুয়াল টু হোয়াট? বাতাসের তাপমাত্রা 30°C, আণবিক ভর 29, কিছু বলবি? আই লাভ ইউ, কি বললি? রায়হান ফাজিল হয়ে গেছে। পিভি ইকুয়াল টু ডাব্লিউ বাই এম আর টি। আচ্ছা, তো প্রেসারের মান কত বসাবো, যেহেতু কিছু বলে নাই, তার মানে 101325, মানে স্ট্যান্ডার্ড প্রেসার, কারণ পরীক্ষা কক্ষ মানে তো একটা ওপেন রুম, তাই না? সেখানে এটা ধরাই যায় আর কি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন প্রেসারের মানটা এত, ভলিউম কত বসাবো, 1000 মিটার কিউব। বুঝতে পারতেছো এটা কেন এটাতে বসাইছি, এসআই পদ্ধতিতে গেছি। ডাব্লিউ এর মানটা বাইর করতে চাই আমরা, এম এর মানটা কত বসাবো, আণবিক ভর দিচ্ছে 29, তাহলে 29 কিন্তু বসানো যাবে না, ইনটু 10 টু দি পাওয়ার কত, -3। অঙ্কের প্যাচাল ছিল এই জায়গায়, যে 29 ওটা কিন্তু গ্রাম পার মোল এককে, সেখানে আমরা কেজি পার মোলে গেছি, ইনটু আর এর মান কত বসাবো, 8.314, ইনটু টেম্পারেচার কত জানি বলছে, 30°C, মানে কত, 303 কেলভিন। এখান থেকে তোমার যে ডাব্লিউটা বেরোবে, একবারে তোমার কোন এককে বেরোবে বলো, এটা কোন এককে বেরোচ্ছে? এটা বেরোবে হলো কেজি এককে, বুঝিয়াছো? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান। So that was our today's class. I just really loved taking classes with you people. তোমরা অনেক কিছু শিখেছো মাশাআল্লাহ, যার কারণে তোমাদের গতি আমার চেয়ে বেশি হয়েছে, যেটা একজন শিক্ষকের একেবারে আলটিমেট গোল বলতে পারো, যে আমার স্টুডেন্টরা যেন আমার চেয়ে বেশি দক্ষ হয়। সো থ্যাংক ইউ এভরিওয়ান, দেখা হবে আবার পরবর্তী চ্যাপ্টারে। ভালোবাসা থাকলো, ভালো থাকো, এই চ্যাপ্টার আরো করে পড়ো, যদি কোনো সমস্যা থাকে আমাদের জানাও। টাটা।